নমস্কার, সালাম, আদাব। আবারও স্বাগতম বিদ্যাবাইচের আরো একটি লাইভ সেশনে। আজকে আমরা লাইভ সেশনটি জুড়ে আলোচনা করব মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে। আমাদের সাথে আছে দেশ সেরা মেডিকেলের 4 জন মেধাবী মুখ। চলুন আমরা গেস্টদের সাথে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। আমি শাহরুখ ফরিদ। আমি ঢাকা মেডিকেল কলেজে আছি, এইচএসসি ব্যাচ 2019, অর্থাৎ এখন ফার্স্ট ইয়ারে আছি। আসসালামু আলাইকুম, আমি সাইমুর রহমান কাসিম, বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এমবিবিএস প্রথম বর্ষে অধ্যয়নরত আছি। আসসালামু আলাইকুম, আমি মমতা ইসলাম, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে প্রথম বর্ষে অধ্যয়নরত আছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা লাইভটি শেয়ার করার জন্য কিছু সময় চেয়ে নিচ্ছি, যাতে অন্যান্য তোমরা যারা দেখছো তোমাদের বন্ধুরাও যাতে লাইভ সেশনটি দেখতে পারে এবং কিছুটা হলে উপকৃত হতে পারে, তোমরা শেয়ার করে দিতে পারো। আমরা শেয়ারের জন্য কিছু সময় চেয়ে নিচ্ছি, এরপরেই আমরা মূল পর্বে ফিরে যাব। আমরা লাইভটির মূল পর্বে ফিরে যাচ্ছি। প্রথমেই আমি মমতার কাছে যাচ্ছি। মমতা, আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, অ্যাডমিশনের পড়া এবং এইচএসসির পড়ার মধ্যে আসলে কতখানি মিল রয়েছে? যদি কেউ এই দুটো জিনিস একসাথে নিতে চায় প্রিপারেশনটা, সেক্ষেত্রে কিভাবে নিতে পারে? সামঞ্জস্য করে আসলে কিভাবে নেওয়া সম্ভব? আপনার কাছে প্রশ্ন। ধন্যবাদ চন্দ্রিকা। প্রথমে বলি যে আমরা সবাই জানি মেডিকেল ভর্তি পরীক্ষায় এমসিকিউ এর মাধ্যমে মেধা যাচাই করা হয়। আর আমরা যখন এইচএসসি এর জন্য প্রিপারেশন নেই, তখন সিকিউ এন্ড এমসিকিউ দুইটার জন্য প্রিপারেশন নেই। তো সিকিউ এর জন্য আমরা অনেক কিছু আসলে বাদ দিতে পারি, বা আমরা সবাই দেই, কারণ সবকিছু আসলে ইম্পর্টেন্ট না। কিন্তু এমসিকিউ এর জন্য আমাদেরকে বইটা থরলি পড়া লাগে, কারণ যদি আমি এইচএসসি তে এমসিকিউ ভালো করতে চাই, বইয়ের আনাচে কানাচে আমাকে পড়তে হবে, তাছাড়া এমসিকিউ তে কখনোই ভালো করা সম্ভব নয়। এখন যেই ছাত্র বা ছাত্রী এমসিকিউ এর জন্য এইচএসসি তে ভালো করে পড়ে এসেছে, তার জন্য মেডিকেলে এসে মানে অ্যাডমিশন টেস্টের সময় খুব বেশি কষ্ট হবে, এটা আমি কখনোই বলবো না। ঠিক আছে, তো প্রথম থেকেই সবার উচিত যে প্রিপারেশনটা ওই সময় থেকে নেওয়া। এইচএসসি এর জন্য তুমি যদি এইচএসসি এর জন্য ভালো করে পড়ে থাকো, মেডিকেল অ্যাডমিশন টেস্টে এসে তোমার জন্য টাফ হবে না। কিন্তু যে ওই সময় ফাঁকিবাজি করেছে, অর্থাৎ যে এমসিকিউ এর ক্ষেত্রেও বেছে বেছে পড়েছে, তার ক্ষেত্রে একটু বেশি ইনপুট দেওয়া লাগবে, কারণ তুমি অবশ্যই অন্যদের থেকে একটু হলেও পিছিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো যে খুব বেশি পার্থক্য নেই মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন এবং এইচএসসি এর মধ্যে। এখন তুমি যদি আসো সামঞ্জস্যতা রক্ষার যে ব্যাপারটা, সেক্ষেত্রে আসলে আমি বলবো যে ধরো তুমি একটা চ্যাপ্টার পড়লে, একদিন তুমি একটা চ্যাপ্টার নিয়ে বসলে, তুমি সেই চ্যাপ্টারটা পুরাটুকু রিডিং দেওয়ার পরে এমসিকিউ গুলো সলভ করলে বইয়ে যেগুলো আছে, এরপর তুমি একটা কোয়েশ্চেন ব্যাংক নিবে, কোয়েশ্চেন ব্যাংক নিয়ে ওই চ্যাপ্টারের এমসিকিউ গুলো সলভ করবে। যদি তুমি ওই চ্যাপ্টারের এমসিকিউ গুলো তখন সলভ করো, তুমি বুঝতে পারবে যে এই চ্যাপ্টার থেকে আসলে কি কি ইম্পর্টেন্ট। তো তুমি যদি বুঝে যাও ইম্পর্টেন্ট, তারপর তুমি কি করবা, আবার ওই চ্যাপ্টারটা পড়বা। তখন দেখবা কি তোমার নিজের কাছে একটা আইডিয়া হয়ে গেছে যে আসলে কোন কোন জিনিসগুলোর উপর আমাকে বেশি এমফাসাইজ করতে হবে, তাই না? সব
লাইনে যে তোমার জন্য ইম্পর্টেন্ট সেটাও তো না, এজন্য তোমার দরকার হলো কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করা। তাহলেই তুমি আসলে বুঝতে পারবা যে ওই চ্যাপ্টার থেকে কোন কোন লাইনগুলো আমার জন্য বেশি ইম্পর্টেন্ট, তুমি সেইগুলা পড়বা। অবশ্যই প্রথমে ফুল চ্যাপ্টারটা রিডিং দেওয়ার পরে তুমি বাঁচতে যাবা। তুমি যদি আগেই চ্যাপ্টারটার মধ্যে থেকে লাইন বেছে ফেলো তাহলে আসলে কখনোই তোমার ফুল চ্যাপ্টারটা পড়া হবে না। আর মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসলে কোন জায়গা থেকে আসবে এটা কেউই কখনো প্রেডিক্ট করে বলতে পারে না। সো তোমার সবসময় কাজ এটাই থাকবে যে পুরো চ্যাপ্টারটা ভালো করে পড়ে, এভাবে প্রত্যেকদিন একটা একটা চ্যাপ্টার শেষ করার পর পুরো বইটা শেষ করবা। তো এখন যারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছো তারা এখন থেকে এই জিনিসটা করা শুরু করো। আর যারা এবার এইচএসসি দিতে পারলা না, এইচএসসি না দিয়েই তোমরা যেহেতু মেডিকেল অ্যাডমিশন টেস্টে বসবা, তো সেক্ষেত্রে বলবো যে তোমাদের পরীক্ষাটা তো আসলে খুব তাড়াতাড়ি ক্যান্সেল হয়নি, তোমাদের জাস্ট কয়েকদিন এইচএসসি যেদিন হবে তার কিছুদিন আগে আর কি ক্যান্সেল করা হয়েছে। তো অবশ্যই তোমাদের প্রিপারেশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। সেক্ষেত্রে তোমরা ওই প্রিপারেশনটা নিয়েই কোয়েশ্চেন ব্যাংক গুলো সলভ করে ভালো মতো একটা একটা চ্যাপ্টার কমপ্লিট করতে থাকো, তাহলে দেখবা তোমাদের আর কোনো প্রবলেম হচ্ছে না। সো এই ক্ষেত্রে কোনো ভয় নেই। চন্দ্রিকা। আপনাকে অসংখ্য ধন্যবাদ মমতা। এবার আমরা তাসিনের কাছে আসছি। তাসিন, আমরা জানি যে অনেকের আসলে অনেক ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও অ্যাডমিশন টেস্টে গিয়ে ভালো করতে পারে না। কিছু এক্সাম স্টাডিজ এর জন্য এরকম হয়ে থাকে। তো কেউ যদি অ্যাডমিশনে অনেক ভালো ফলাফল করতে চায় সেক্ষেত্রে তার কি কি এক্সাম স্টাডিজ ফলো করা উচিত বলে আপনি মনে করেন? তাসিন। ধন্যবাদ চন্দ্রিকা। মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে একটা জিনিস সবসময় ওভাররেটেড, সেটা হচ্ছে ট্যালেন্ট এবং মেরিট। অনেকে মনে করে যারা ইনবর্ন ট্যালেন্ট নিয়ে জন্মেছে তাদের এক্সামটাই ভালো হবে, বাট এখানে একটা বিষয় খুব ভালোভাবে আমি বলে দিতে চাই। মেডিকেল অ্যাডমিশন অথবা যে কোনো অ্যাডমিশন টেস্টে যার এক্সামে এক্সিকিউটিং স্ট্র্যাটেজি আর এক্সামের সময় স্ট্রেস ম্যানেজ করার ক্ষমতা ভালো থাকবে, সেই মেডিকেল এক্সাম অথবা যে কোনো এক্সামে ভালো করবে। তো এই স্ট্র্যাটেজি গুলা আমি কিভাবে মেনটেন করব অথবা আগামী 3 মাসে কিভাবে আমি ডেভেলপ করতে পারি সেটার হচ্ছে একটা শর্ট আমি ব্রিফিং দিয়ে দিব। তো ফার্স্ট অফ অল, একটা মিস্টেক অনেকেই করে থাকে যারা এখন মেডিকেল প্রিপারেশন নিচ্ছে। অনেকে রাত জেগে পড়াশোনা করে অথবা হচ্ছে অনেকের স্লিপিং যে শিডিউলটা রয়েছে সেটা হচ্ছে নট আপ টু দ্য মার্ক অথবা পাংচুয়াল না। অ্যাজ এ রেজাল্ট ব্রেনের নতুন পরিবেশ অথবা নতুন এক্সাম সিস্টেমে কন্ডিশন হতে সময় লেগে যায়। তো ফার্স্ট অফ অল একটা জিনিস খেয়াল রাখতে হবে, কেউ যদি রাত জেগে পড়াশোনা করার অভ্যাস করে থাকে তার মেডিকেল এক্সামের মিনিমাম 10 থেকে 15 দিন আগে সকাল সকাল ঘুমিয়ে যাওয়ার একটা হ্যাবিট ক্রিয়েট করতে হবে। আদারওয়াইজ দেখা যাবে সকালে যখন আমার মেডিকেল এক্সাম রয়েছে তখন আমি আমার ফুল পারফরমেন্সটা অথবা ফুল পোটেনশিয়ালটা দিয়ে আসতে পারবো না, কারণ আমাদের হ্যাবিটের মাধ্যমে আমরা পরিচালিত হয়। আর এরপর আমরা যখন মেডিকেলের 1 আওয়ার টেস্টের কথা বলছি, এই 1 আওয়ার টেস্টটা ভালো হবে নাকি ভালো হবে না সেটা 1 আওয়ারের পাশাপাশি এর পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট এবং আমার স্ট্র্যাটেজিটা আমি কিভাবে মেনটেন করছি সেটার উপর ডিপেন্ড করবে। তো আমি যখন আনসার স্ক্রিপ্টটা পাবো, আমার ফার্স্ট যে কাজটা হবে সেটা হলো আমি আমার আনসার স্ক্রিপ্টকে 3টা সেগমেন্টে ভাগ করে নিব। আর একটা এক্সট্রা সেগমেন্ট হচ্ছে ফর্ম ফিল আপের সেগমেন্ট। ওই সেগমেন্টে আমি জাস্ট আমার নাম, ইনফরমেশন অথবা যে ক্রিডেন্সিয়াল গুলো থাকবে সেগুলো ভালো মতো পূরণ করার চেষ্টা করব। কেননা কোনো ইনফরমেশন যদি সেখানে আমি ভুল ইনপুট দেই দেখা যাবে আমার আনসার স্ক্রিপ্টটা বাতিল হয়ে যাবে। এন্ড নাও কামিং টু দা সেগমেন্ট, ফার্স্ট সেগমেন্টে কি থাকবে? ফার্স্ট সেগমেন্টে ওই ইনফরমেশন গুলা আমি দাগানোর চেষ্টা করব যেগুলো আমার রুট মেমোরাইজেশন থেকে আনসার করা সম্ভব হচ্ছে। ফর এক্সাম্পল, আমি একটা ইনফরমেশন পড়েছিলাম যেটা খুব ইজিলি আমি কনফিডেন্সের সাথে বলতে পারি অথবা খুব বেশি চিন্তা করতে হচ্ছে না, ওই এমসিকিউটা আমি দাগিয়ে দেওয়ার চেষ্টা করবো সাথে সাথে। এটা হচ্ছে ফার্স্ট সেগমেন্টের কথা। সেকেন্ড সেগমেন্টে থাকবে ওই আনসার গুলা যেগুলো আমার একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে সলভ করতে হয়। ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যদি আমি ফার্স্টেই করতে যাই দেখা যাবে আমার ব্রেন একটা স্ট্রেস করবে এবং আমার কনফিডেন্সটা আস্তে আস্তে কমতে থাকবে। কেননা ফার্স্ট সেগমেন্টের এমসিকিউ গুলা করতে 25 থেকে 30 সেকেন্ড সময় লাগলেও সেকেন্ড সেগমেন্টের এমসিকিউ গুলা করতে অনেক সময় লেগে যায়। আর থার্ড সেগমেন্টে থাকবে ওই কোয়েশ্চেন গুলা যেগুলো আমার ফুল কনফিডেন্সের সাথে আনসার জানা নেই অথবা যে
কোয়েশ্চেন গুলো আমার 50-50 চান্স থাকবে। তো এই কোয়েশ্চেন গুলা আমি জাস্ট একটু ইন্টেলিজেন্সের সাথে দাগানোর চেষ্টা করব। যেসব কোয়েশ্চেনের আনসার আমার 50-50 চান্স রয়েছে বলে মনে হয় ওই কোয়েশ্চেন গুলো আমি দাগাবো। বাকি যে কোয়েশ্চেন গুলা টোটালি আনকমন পড়েছে সেই কোয়েশ্চেন গুলো আমি দাগাবো না। কেননা নেগেটিভ মার্কিং এর কারণে কিন্তু মেডিকেল অ্যাডমিশনে একটা হিউজ ডিফারেন্স হয়ে যায়। 1 মার্ক অথবা 0.5 মার্কের ব্যবধানে দেখা যাবে তোমার সামনে 100 থেকে 150 স্টুডেন্ট র্যাঙ্ক করে ফেলেছে। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর এক্সামের দিন সকালে আমি কি করব? এক্সামের দিন সকালে কিন্তু মেক শিওর করতে হবে তুমি যাতে একটা প্রপার ব্রেকফাস্টটা নাও। আর ব্রেকফাস্ট নিলে কিন্তু তোমার ব্রেনটা ভালো অ্যাক্টিভ থাকবে। আর ব্রেনকে তুমি আরো সাপোর্ট দেওয়ার জন্য গ্লুকোজ অথবা চকলেট খেতে পারো। অ্যাজ এ রেজাল্ট ব্রেনটা খুব ফাস্ট অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই স্ট্র্যাটেজি গুলো তুমি যদি মেনটেন করতে পারো দেন আমার মনে হয় তোমার এক্সামটা ভালো হবে। চন্দ্রিকা। তাসিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা যে দেখছেন তারা বুঝতেই পারছেন এক্সাম স্টাডিজের ভুলের জন্য আপনারা স্বপ্ন থেকে কিন্তু অনেক দূরে বিচ্যুত হতে পারেন। কেননা যখন আপনার স্বপ্নটা পূরণ হবে না, যখন আপনি মেডিকেল কলেজের আশেপাশ দিয়ে যাবেন, তখন কিন্তু আপনার ভেতরটা একেবারে দুমড়ে মুচড়ে একটা হাহাকারের মতো অবস্থা হয়ে যাবে। আমরা চাই না এমনটি কারোর সাথে হোক, সবার স্বপ্ন পূরণ হোক। এবার আমরা চলে যাচ্ছি শাহরুখের কাছে। শাহরুখ, আপনার কাছে প্রশ্ন। আমাদের এই যে অ্যাডমিশন সিজনে আমরা আশপাশ থেকে অনেকের অনেক কথা শুনি, এক কথায় নানা গুণীর নানা মত, যেটা আমাদের উপর অনেক সময় ইফেক্টিভলি প্রভাব না পড়ে ডিমোটিভেটেড হই আমরা। তো এক্ষেত্রে নিজেকে প্রভাব মুক্ত রাখার জন্য কি কি করণীয়? আচ্ছা, ধন্যবাদ চন্দ্রিকা। তো যে প্রশ্নটা হচ্ছে চন্দ্রিকা আমাকে করলো মাত্র, আসলে আমার হচ্ছে মানে আমি শুরু থেকে বলি আমার এই ব্যাপারটাতে একটা অপিনিয়ন আছে, সেটা হচ্ছে অনেকটা এরকম যে অ্যাডমিশনের যে টাইমটা, হ্যাঁ এই টাইমটা তো আমাদের সবার জন্য ক্রুশাল অবভিয়াসলি। সো এই টাইমটাতে হচ্ছে গিয়ে আমরা মানে প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি জিনিসটা প্রযোজ্য যে সে নিজেই চাইলে নিজের সবচেয়ে বড় অ্যাসেটটা হতে পারে বা সবচেয়ে বড় ফ্রেন্ড হতে পারে। আবার এট দ্য সেম টাইম সে যদি কিছু ভুল করে তাহলে অ্যাকচুয়ালি এই টাইমে তার সবচেয়ে বড় শত্রু সে নিজেই হবে। হ্যাঁ, সেটা হচ্ছে তার পাশের বাসার আন্টিও হবে না বা অন্য কেউ হবে না, দেখা যাবে নিজেই নিজের ক্ষতিটা করছে। এখন কথা হচ্ছে কেন? সো মেইন কথা হচ্ছে যে এখানে যে ব্যাপারটা যে ফ্যামিলি এক্সপেকটেশনস থাকতে পারে কিংবা হচ্ছে রিলেটিভস দের অনেক হায়ার এক্সপেকটেশন থাকতে পারে যেগুলো প্রেসার ক্রিয়েট করে। তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন নেইবার্স বা পাশের বাসা আন্টিতেই হোক, হ্যাঁ, বা ফ্রেন্ড পিয়ার গ্রুপ থেকে অনেক টাইপের প্রেসার ক্রিয়েট হয়। যে জিনিসগুলো নিয়ে আমরা যদি বেশি সময় চিন্তা করি তখন দেখা যাবে যে হচ্ছে আমাদের স্টাডি টাইম, আমাদের ডেইলি রুটিন, আমাদের মেন্টাল হেলথ সবকিছুই হচ্ছে অনেক বেশি হ্যাম্পার হচ্ছে। ইভেনচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে যে আমার প্রিপারেশনটা ভালো হবে না, অবভিয়াসলি প্রিপারেশন ভালো না হলে হচ্ছে আমার এক্সামটা ভালো হবে না, আর এক্সামটা ভালো না হলে আমার রেজাল্ট ভালো আসবে না, রাইট? এটা হচ্ছে মানে মেইন একটা ফ্লো হবে ইভেন্টের। এখন কথা হচ্ছে যে এই জিনিসটা থেকে কিভাবে প্রিভেন্ট করা যায় এই জিনিসটা। হ্যাঁ, সো ফার্স্ট কথা যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের করতে মানে একদম লাইক অ্যাজ আ হিউম্যান বিং আমাদের জন্য কোন জিনিসটা অনেক বেশি ডেঞ্জারাস হয়। হ্যাঁ, সো আমাদের ক্ষেত্রে সবসময় ওই ঘটনাগুলো বা ইভেন্ট গুলাই অনেক বেশি ডেঞ্জারাস হয় যেগুলো হচ্ছে কি আমরা এক্সপেক্ট করি না বা যেগুলো হচ্ছে আমাদের কোনো আইডিয়া থাকে না, কোনো ঘোষণা না দিয়ে হঠাৎ করে চলে আসে, রাইট? সো ওই এই টাইপের যে কোনো ইভেন্ট আমাদের জন্য অনেক বেশি স্ট্রেসফুল এন্ড অনেক বেশি হার্মফুল হতে পারে। কিন্তু কথা হচ্ছে তোমরা একটু নিজেদেরকে প্রশ্ন করে দেখো যে পাশের বাসার আন্টির দেওয়া ঝামেলা বা আন্টির কটূক্তি বা আন্টির নানা গুণীর নানা মত বলো বা তোমার ফ্যামিলির এক্সট্রা এক্সপেকটেশনস বলো বা বার্ডেন বলো, যত যাই বলো, এই জিনিসগুলো কিন্তু মানে আনএক্সপেক্টেড কিছু না। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকটা ইন্টার স্টুডেন্ট বাংলাদেশে এটা অ্যাকচুয়ালি অ্যাডমিশন টাইমে না, ইভেন তারও আগ থেকেই জেনে আসে। জাস্ট হচ্ছে আমরা ব্যাপারটা নিয়ে ওভাবে চিন্তা করি না যতটা চিন্তা অ্যাডমিশন টাইম শুরু হলে করি। তো কথা হচ্ছে যে এই থ্রেডটা আমরা জানি কম বেশি, আমরা জানি হোয়াট টু এক্সপেক্ট এন্ড হোয়াট নট টু এক্সপেক্ট। সো এই জিনিসটা যদি আমরা জেনেই থাকি তাহলে হচ্ছে এই জায়গাটাতে আসলে নিজেকে ডাইভালজ করার কোনো মানে হয় না। কজ তুমি যদি আগে থেকে প্রিপেয়ার থাকো যে এরকম কথা তোমার শুনতে হবে, অনেকে অনেক টাইপের কথা বলবে, অনেকে বলবে তোমাকে দেওয়া হবে না, অনেকে বলবে যে তুমি অবভিয়াসলি ডিএমসি তেই চান্স পাবা। ইভেনচুয়ালি দুইটাই কিন্তু তোমার কোনো মানে হেল্প করছে না, বরং দুইটাই তোমাকে মেন্টালি হচ্ছে কি আনস্টেবল করে দিচ্ছে, রাইট? সো ফার্স্ট কথা হচ্ছে এই জিনিসটার জন্য প্রিপেয়ার থাকো নিজে। হ্যাঁ, তুমি জানো যে এই জিনিসটা আসবে এন্ড এই জিনিসটার জন্য অ্যাকচুয়ালি হচ্ছে কি প্রিপেয়ার থাকলে তখন হচ্ছে তুমি এই যে নেগেটিভ ফিডব্যাক গুলোর প্রতি তুমি হচ্ছে একটা লাইক ড্যাম কেয়ার বা ডোন্ট কেয়ার টাইপ অ্যাটিটিউড রাখতে পারবা। মানে যেটা আমি সব বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ব্যাপারটা নিয়ে আসলে খুব একটা মাথা ঘামানো যাবে না। সেকেন্ডলি যেটা
আরেকটা ব্যাপার তোমার ভাবতে হবে, সেটা হচ্ছে এই যে তুমি পাশের বাসা আন্টি বলো বা যে রিলেটিভ গুলা বছরে তোমার এক দুইবার দেখা হয় বলো, কিংবা তোমার পিয়ার গ্রুপের কথা বলো, এরা কি হচ্ছে কি তোমার এই লাইফের সবচেয়ে ক্রুশাল 3টা মাসে তোমার অ্যাটেনশনটা ডিজার্ভ করে নাকি? এই কোশ্চেনটা তোমার নিজেকে করতে হবে। কারণ হচ্ছে কি দেখো, এই পাশের বাসার আন্টি, তুমি যদি রেজাল্টটা খারাপ করো, উনি হচ্ছে সবার আগে ফোন দিয়ে হচ্ছে গিয়ে তোমার বাসায় প্রেসার দিবে, তোমার বাসায় নানা রকম কথা শুনে আরো খারাপ ফিল করাবে সবাইকে। আবার তুমি যদি হচ্ছে গিয়ে ভালো করো, দেখা যায় ঢাকা কোনো মেডিকেলে চান্স পাচ্ছ, তখন দেখা যাবে উনি সবার আগে হচ্ছে তোমার কথা সবাইকে বলবে, এবং হচ্ছে গিয়ে তোমার বাসা থেকে মিষ্টি খাবে এন্ড হোয়াট নট, রাইট? সো পয়েন্ট ইজ যে উনি হচ্ছে গিয়ে মানে ওনার বিহেভিয়ার গুলো আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারি, এবং এটা দিয়ে আমাদের কিছু করার নেই, উনি এরকমই থাকবে, উনি সবসময় এরকমই ছিল। সো এই জিনিসটাতে আসলে একদমই ডাইভালজ হওয়া যাবে না, এটাতে বেশি থট দেওয়া যাবে না। কারণ কি, কারণ হচ্ছে গিয়ে সিম্পলি এই ক্রুশাল টাইমটা এই মানুষগুলো তোমার থেকে তোমার অ্যাটেনশনটা ডিজার্ভ করে না। তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, এন্ড আমাদেরকে মেন্টালি ওইভাবে প্রিপেয়ার থাকতে হবে আর কি। তো এইটুকুই বলা ছিল আমার, চন্দ্রিকা। আপনাকে অসংখ্য ধন্যবাদ শাহরুখ। তোমরা বুঝতেই পারলে যে আশেপাশ থেকে যত যাই প্রভাব আসুক না কেন, ডিমোটিভেটেড হলে চলবে না। মোটিভেশন তোমাকে নিজেকেই নিজে দিতে হবে, এবং যতই ডিপ্রেশন আসুক না কেন, মনে রাখবে তোমার পরিশ্রম যদি সৎ হয় তাহলে আল্লাহ তোমাকে অবশ্যই সাহায্য করবে। আল্লাহ সবার সহায় হয়। আবার তাসিনের কাছে চলে যাচ্ছি। তাসিন, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, কেউ যদি মেডিকেলের প্রিপারেশনটা ইফেক্টিভলি নিতে চায় সেক্ষেত্রে তার কি কি করা উচিত? ধন্যবাদ চন্দ্রিকা। মেডিকেল প্রিপারেশনের যে বিষয়টা রয়েছে সেটা একটা বাস্ট টপিক হিসেবে বলা যায়। তো আমি টিপস দেওয়ার পর শাহরুখ এবং মমতা আরো কিছু বিষয় অ্যাড করবে, যাতে আমরা একটা কমপ্লিট প্রিপারেশনের গাইডলাইন পেতে পারি। তো ফার্স্ট অফ অল, মেডিকেলের প্রিপারেশনের জন্য আমি 2টা ক্যাটাগরির টিপস দেবো। একটা হচ্ছে জেনারেলাইজ টিপস, আর একটা হচ্ছে স্পেসিফিক টিপস। তো জেনারেল টিপস এর মধ্যে থাকবে আমার কোচিং সেন্টারে কি আমি ভর্তি হব কিনা, অথবা আমার এক্সাম ব্যাচে ভর্তি হতে হবে কিনা, অথবা আমি কোন ধরনের বুক ফলো করব, এই আনুষঙ্গিক বিষয়গুলো। তো ফার্স্ট অফ অল, আমি হাইলি রেকমেন্ড করব কোন স্টুডেন্ট যদি মেডিকেলের জন্য ফুললি প্রিপেয়ার্ড হতে চায়, সে যাতে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়। এর সুফলগুলা খুবই মেনশনেবল। কারণ একজন স্টুডেন্ট যদি একটা কোচিং সেন্টারে ভর্তি হয়, সে কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একটা মেন্টরিং এর ছায়ায় থাকার সুযোগ পাবে। আর কোচিং সেন্টারের মধ্যে দেখা যায় যে একটা কোর্স প্ল্যান দেওয়া থাকে, এবং ওই কোর্স প্ল্যানটা সে যদি ভালো মতো ফলো করতে পারে, ডেফিনেটলি তার প্রিপারেশনটা কমপ্লিট হবে। অ্যান্ড এক্সাম দেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ কোনো একটা ইনফরমেশন তুমি পড়লা, অথবা কোনো একটা সাবজেক্ট পড়ার পর তোমার প্রিপারেশনটা কতটুকু সম্পন্ন হলো সেটা জানার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এক্সামে অ্যাটেন্ড করা। আর ডেইলি এক্সাম গুলো যে তুমি যদি অ্যাটেন্ড করতে থাকো, তোমার পারফরমেন্সের গ্রাফটা কিন্তু ঊর্ধ্বমুখী হতে থাকবে। এখন কোন বুকস গুলো ফলো করা যায় সেটার জন্য আমি বলবো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ। এই সাবজেক্ট গুলোর মধ্যে আমার ফার্স্ট যে 3টা সাবজেক্ট আমি মেনশন করেছি, সেই সাবজেক্টের বইগুলা কিন্তু মোটামুটি নির্দিষ্ট, অর্থাৎ এই বইগুলা থেকে কোয়েশ্চেন হবে। ফার্স্ট অফ অল, আমরা ফিজিক্স এর ক্ষেত্রে ইসাক স্যারের বইকে ফলো করতে বলি, এবং হচ্ছে প্রিভিয়াস যে ইয়ার কোয়েশ্চেন গুলা ছিল, দেখা গিয়েছে ইসাক স্যারের বই থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন হয়েছে। তো আমি এটাকে স্টেপল বুক হিসেবে রাখবো। আর কেমিস্ট্রির ক্ষেত্রে আমি হাজারি স্যারের বইকে ফলো করব। আর জুলজির ক্ষেত্রে আমি আজমল স্যার, এবং বোটানির ক্ষেত্রে আবুল হাসান স্যারের বইকে ফলো করব। অনেকের কোয়েশ্চেন থাকে এই বইগুলোর পাশাপাশি অন্য কোনো বই ফলো করার প্রয়োজনীয়তা রয়েছে কিনা। তো সেই ক্ষেত্রে আমি বলবো, তোমার যদি ক্যাপাবিলিটি থাকে, তুমি সেই ক্ষেত্রে সেকেন্ডারি বুকের সাহায্য নিতে পারো। সেকেন্ডারি বুক বলতে যেমন জুলজির ক্ষেত্রে আলিম স্যারের বই অনেকে ফলো করে, ফিজিক্স এর ক্ষেত্রে তপন স্যার ফলো করে, কেমিস্ট্রির ক্ষেত্রে গুহ স্যার ফলো করে, এন্ড এক্সেট্রা এক্সেট্রা। এটা পার্সোনাল প্রেফারেন্সের উপর ডিপেন্ড করবে। বাট আই ওয়ান্ট হাইলি রেকমেন্ড ইট, বিকজ তুমি যদি একটা বুকের উপর ফুল প্রিপারেশন রাখতে পারো, আর যদি তুমি ওই ইনফরমেশন গুলো ভালো মতো দাগিয়ে আসতে পারো, তোমার যে সেকেন্ড বুক, অর্থাৎ যে অপশনাল বুকের ইনফরমেশন গুলো রয়েছে, সেগুলো আর প্রয়োজন পড়ে না। কেননা অনেকে অপশনাল বুক পড়তে গিয়ে মেইন বুকটাকে
আসলে একটু আন্ডার এস্টিমেটেড করে ফেলে। এটা কখনোই করা যাবে না। তোমার ক্যাপাবিলিটির দিকে তোমার নজর দিতে হবে এবং তুমি কতটুকু প্রিপারেশন নিতে পারছো এবং কতটুকু সময় তোমার হাতে রয়েছে সেটার উপর বেস করে তুমি অপশনাল বুক করতে পারো। আর অনেক ছাত্রবান্ধা রয়েছে যারা বললো যে অথবা বলবে যে তার সেকেন্ডারি বুক অপশনাল বুক করতেই হবে। সেক্ষেত্রে আমি বলবো সে যাতে জাস্ট সেকেন্ডারি বুকের বোল্ড অক্ষরগুলা পড়ে, তো সেই ক্ষেত্রে তার প্রশ্ন কমন পাওয়ার একটা চান্স থেকে যায়। আর জিকে ইংলিশের ক্ষেত্রে আসলে কোনো ডেফিনিট সিলেবাস দেওয়া নেই। প্রত্যেক বছর আমাদের মেডিকেলের একটা সার্কুলার আসে, সার্কুলারের মধ্যে জিকে এর কিছু টপিক ধরে দেওয়া হয়। ওই টপিক গুলা থেকে আসলে ঘুরে ফিরে প্রশ্ন আসতে থাকে, বাট এখানে আমি ডেফিনেটলি বলতে পারবো না যে কোন কোয়েশ্চেনটা আসবে অথবা কোন কোয়েশ্চেনটা আসবে না। আমি এটার জন্য জাস্ট একটা টিপ দিব, তুমি বিসিএস এর যে প্রিভিয়াস এর কোয়েশ্চেন গুলো ছিল ওই কোয়েশ্চেন গুলো সলভ করতে পারো। ইংলিশের ক্ষেত্রেও কিছু টপিক বলে দেওয়া থাকে, ওই টপিকের আন্ডারে হচ্ছে কোয়েশ্চেন হতে থাকে, এন্ড সেম অ্যাডভাইস গোস ফর ইংলিশ এজ ওয়েল। তুমি বিসিএস এর কোয়েশ্চেন গুলো সলভ করলে তোমার মোটামুটি একটা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা হয়ে যায়। এরপর হচ্ছে আমি ডেইলি কিভাবে পড়বো অথবা আমার স্টাডি প্ল্যানিংটা কেমন হবে সেটার আলোচনা হবে। তো ফার্স্ট অফ অল আমি যেটা করতাম, আমি একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম। কোচিং সেন্টারে যে লেকচারটা হতো ওই লেকচারটা আমি ভালো মতো ফলো করার চেষ্টা করতাম। দেন ওই লেকচারের একটা পরীক্ষা হতো, ডেইলি এক্সাম হতো। ডেইলি এক্সামটা আমি ভালো মতো দিতাম এবং ডেইলি এক্সামের রেজাল্টের উপর বেস করে আমার প্রিপারেশনটা কেমন হলো সেটা আমি জাজ করার চেষ্টা করতাম। এখন একটা চ্যাপ্টার অথবা একটা টপিক যখন আমি পড়তে নিব, আসলে কিভাবে পড়বো অথবা আমার দাগানো অংশের বাইরে পড়তে হবে কিনা সেটার জন্য বলতে চাই, তোমার একটা চ্যাপ্টার নেওয়ার পর ফুললি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত রিডিং দিতে হবে। কারণ তুমি যদি ক্রনোলজিক্যাল অর্ডারে সিকোয়েন্স মেনটেন করে পড়তে থাকো এবং পড়ে যাও, দেখা যাবে তোমার ইনফরমেশনটা রিটেন করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এরপর তুমি ফুললি একবার রিডিং দেওয়ার পর যে ইনফরমেশনটা বেশি ইম্পর্টেন্ট অথবা যেটা দাগিয়ে দেওয়া হয়েছে সেটা কয়েকবার রিভিউ করার চেষ্টা করবা। রিভিউ করার স্ট্র্যাটেজিটা হবে অনেকটা এরকম, ফর এক্সাম্পল তুমি অণুজীব চ্যাপ্টারটা নিয়েছো, অণুজীব চ্যাপ্টারে তুমি ভাইরাস টপিকটা পড়ছো, ভাইরাসের আকার আকৃতি এই টপিকের কিছু ইনফরমেশন তুমি মনে রাখতে চাও। এটা টেস্ট করার ওয়ে হচ্ছে তুমি ওই ইনফরমেশনটা একবার পড়বা এবং বই বন্ধ করে দেওয়ার পর অথবা বই থেকে চোখ সরিয়ে নেওয়ার পর তুমি জাস্ট নিজেকে টেস্ট করার চেষ্টা করবা যে তুমি যে ইনফরমেশনটা পড়েছো সেটা রিটেন করতে পারছো কিনা। যদি তুমি ইনফরমেশনটা বলতে পারো সেক্ষেত্রে ইউর ওকে টু গো টু দ্য নেক্সট টপিক। আর যদি তোমার দেখা যায় ইনফরমেশনটা ভালো মতো বলতে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে তুমি আবার রিভিউ করার চেষ্টা করবা। এভাবে তুমি যখন তোমার রিভিউটা কন্টিনিউ করবা, তোমার ব্রেন কিন্তু অ্যাক্টিভলি বিষয়টা শেখার চেষ্টা করবে। আর অ্যাক্টিভ লার্নিং দেখা যাবে তোমার পরবর্তীতে লাস্ট মোমেন্ট গুলাতে রেজাল্ট ভালো করতে সাহায্য করবে। আরেকটা বিষয় আমি বলিনি, অনেকে আজ করে থাকে যে আমার মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে ছন্দ, নেমোনিক এগুলার প্রয়োজনীয়তা কতটুকু। নেমোনিক ছন্দ এই বিষয়গুলোর প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না, বাট ইউ হ্যাভ টু বি কেয়ারফুল দ্যাট অনেকে অনেক বেশি ছন্দ অথবা নেমোনিক মনে রাখার চেষ্টা করে, এটার ফলে কিন্তু হিতে বিপরীত হয়ে যায়। তুমি যেসব জায়গায় নেমোনিক ইউজ না করলেই নয় সেসব জায়গায় নেমোনিক ইউজ করবে। আরেকটা বিষয়, অনেক কোয়েশ্চেন দেখে বোঝা যায় যে কোয়েশ্চেনটার আনসার কি হতে পারে, অথবা অনেকে হচ্ছে আনসারটা কোয়েশ্চেনের মধ্যে এমবেড করে দেয়। তো অ্যাজ এ রেজাল্ট তোমার নেমোনিক ইউজ না করেও কিন্তু তুমি অনেক কোয়েশ্চেনের আনসারটা কমপ্লিট করে ফেলতে পারবে। তো এটাই হচ্ছে তোমার মোটামুটি প্রিপারেশনের ওয়ে। আর রিভিশনটা কখন দিবা তুমি? রিভিশনটা তুমি করবা যখন তোমার কোচিং এর আন্ডারে রিভিশনটা শুরু করবে। আর কেউ যদি কোনো কোচিং সেন্টারের আন্ডারে না থাকো অথবা কেউ যদি এখন সেকেন্ড টাইমার হিসেবে থাকো, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ইউ হ্যাভ টু মেক এ রুটিন ফর ইউর সেলফ। আগামী 7 দিন আমি কি করবো এবং আগামী 7 দিনের আমার এক্সাম সিস্টেমটা আমি কিভাবে এক্সিকিউট করব সেটা কিন্তু নিজ থেকে প্ল্যানিং করে রাখতে হবে। কারণ যদি প্ল্যানিং এর আন্ডারে কেউ না থাকে দেখা যাবে সময়টা কিন্তু খুব দ্রুত চলে যায় এবং প্রিপারেশনটা কিন্তু তত মন মতো হয় না। তো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্য প্ল্যানিং। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যে তোমার প্র্যাকটিসের বিষয়টা, প্র্যাকটিসের এমসিকিউ প্র্যাকটিস করার জন্য কিন্তু তোমার কোয়েশ্চেন ব্যাংকটা রাখা কম্পালসারি। তুমি যদি এমসিকিউ কোয়েশ্চেন ব্যাংক থেকে সলভ করতে থাকো দেখা যাবে তোমার বিগত বছরের প্রশ্নগুলা দেখতে দেখতে তুমি সামনে কোয়েশ্চেন গুলো কেমন হতে পারে সেটা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবে। আর প্র্যাকটিস বুকের মাধ্যমে তুমি যত বেশি এক্সাম দিবা অথবা তুমি যত বেশি প্র্যাকটিস করবা
তোমার ব্রেন কিন্তু ইনফরমেশন গুলো তত বেশি মেমোরাইজ করে রাখবে। তো আমার মনে হয় এই ইনফরমেশন গুলা অথবা এই টিপস গুলা তুমি যদি ভালো মতো ইউটিলাইজ করতে পারো, তোমার প্রিপারেশনটা অনেক ভালো হবে। চন্দ্রিকা। আচ্ছা, এক্ষেত্রে আমি কিছু অ্যাড করি। তাসিন মোটামুটি সবকিছুই বলে দিয়েছে, খুব বেশি কিছু বলার নেই, তারপরেও আমি কিছু বলবো। সেটা হলো বুঝে পড়ার বিষয়টা, ঠিক আছে? অনেকে ভাবে যে মেডিকেল ভর্তি পরীক্ষা বলো বা মেডিকেলে আসার পরে, দুইটার ক্ষেত্রে অনেকে ভাবে যে শুধুমাত্র মুখস্থ করে আমরা সবকিছু পেরে যাই, ঠিক আছে? তুমি যদি এটা ভেবে থাকো যে তুমি পুরা বই মুখস্থ করে ভর্তি পরীক্ষা দিতে যাবে এন্ড তুমি সবকিছুই কমন পেয়ে যাবে, বইয়ের হুবহু লাইন পেয়ে যাবে, সেক্ষেত্রে তুমি সবচেয়ে বড় ভুল করবে। কারণ আমি উদাহরণ দিয়ে বলি, ধরো তুমি ফিজিক্স কেমিস্ট্রির কথা যদি ভাবো, ঠিক আছে? তো ফিজিক্স কেমিস্ট্রি নর্মালি আমরা জানি যে মেডিকেলে খুবই কম ম্যাথ টাইপের কোয়েশ্চেন আসে। তো যদি ম্যাথ টাইপের কোয়েশ্চেন আসে, ওগুলোর জন্য তো তুমি রুলস মুখস্থ করলে ওগুলো আসবে, ছোট ছোট ম্যাথ আসবে, ওগুলোর জন্য খুব বেশি কষ্টের কিছু নেই। কিন্তু বাকি যে কোয়েশ্চেন গুলা থাকে ওগুলা নর্মালি বইয়ের হুবহু লাইন কখনোই দিবে না। তারপর ওগুলা থাকে একটু বর্ণনামূলক, দ্যাট মিনস তোমাকে বুঝে, তুমি যদি বুঝে পড়ে থাকো তাহলে তুমি ওগুলো অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? একটু ঘোরানো থাকে, হুবহু কখনোই দিবে না। এখন তুমি কি করবা? তাহলে তোমাকে বুঝে পড়তে হবে। আমি একটা কথা বলবো যে যদি বুঝে পড়ো সেটা পড়াটা একটু টাফ, কিন্তু না বুঝে যদি মুখস্থ করো সেটা খুব ইজি। কিন্তু যদি বুঝে মুখস্থ করে থাকো সেটা মনে থাকবে অনেক দিন। আর তুমি যদি না বুঝে হঠাৎ করে মুখস্থ করে ফেলো, দেন ওইটা হঠাৎ করেই চলে যাবে, ঠিক আছে? আজকে পড়বা, কালকে চলে যাবে, সেই পড়ার আসলে কোনোই লাভ নেই। এজন্য তুমি বায়োলজি পড়ো, ফিজিক্স পড়ো, কেমিস্ট্রি পড়ো, যেটাই পড়ো একটু বুঝার ট্রাই করবা এবং রিলেট করার ট্রাই করবা তোমার আশেপাশের পরিবেশের সাথে। তুমি যদি রিলেট করে পড়তে পারো তাহলে ওটা তোমার বেশি দিন মনে থাকবে, সেটা সব ক্ষেত্রেই। তুমি যেই প্রিপারেশনই নাও না কেন, মেডিকেল নাও বা ভার্সিটি নাও বা ইঞ্জিনিয়ারিং নাও, তুমি যেটাই নাও সব ক্ষেত্রেই তোমাকে বুঝে পড়ার অভ্যাসটা করতেই হবে। এটা গেল একটা। তারপর তাসিন বলে গেল যে মেইন যে বুকগুলো আছে ওগুলা মেইন ফলো করবা। কেননা ধরো যে 95% তোমাকে ওই বইগুলা থেকেই দিবে, ঠিক আছে? 5% ধরো অন্য বই থেকে দিল। এখন যে ফার্স্ট হবে, ছেলে হোক আর মেয়ে হোক, সে কখনোই 100 পেয়ে ফার্স্ট হবে না, বা সে কখনোই 100টা দাগায় না। কখনোই শুনে থাকবা না তুমি যে 100 পেয়ে কেউ ফার্স্ট হয়েছে। অবশ্যই সে কিছু না কিছু বাদ দেয়। সে কোনগুলা বাদ দেয়? যেগুলা মেইন যে বই সেগুলা থেকে আসেনি। অবশ্যই এটা তো বোঝা যাচ্ছে, তাই না? তো তুমি যদি এখনো সেই 5% কোয়েশ্চেনের জন্য দৌড়াতে থাকো তাহলে যে 95%-এর যেই চান্সটা তোমার কাছে আছে সেটা তুমি হারিয়ে ফেলবা, কারণ তুমি ভুলে যাবা। দেখবা কি যে একটা বইয়ে যে ইনফরমেশন দেওয়া, যে মেইন বইয়ে ধরো একটা ইনফরমেশন দেওয়া, ওইটা আবার অন্য একটা বইয়ে দেওয়া আছে, ঠিক আছে? তো তুমি দুইটাই মনে রাখলা, এক্সাম হলে দুইটাই অপশনে চলে আসছে, এরপর তুমি হয়ে যাবা কনফিউজ, আমি কোনটা দাগাবো। কিন্তু তোমাকে তো মনে রাখতে হবে যে তোমার মেইন বই কোনটা, তোমাকে মেইন ফোকাস দিতে হবে কোনটাতে। এজন্য আমি সবাইকে বলবো যে ফার্স্ট হওয়ার চিন্তা ভাবনাটা করতে পারো, খুব ভালো কথা। কিন্তু যে ফার্স্ট হয় সেও কখনো মেইন বুক ছাড়া খুব বেশি বাইরের জিনিস পড়তে যায় না, কারণ সেও জানে যে এটা কারোর পক্ষেই পসিবল না যে এত কিছু আমি একসাথে মনে রাখবো, ঠিক আছে? তো এর জন্য সবার আগে চেষ্টা করবা যে তুমি যে বইটা পড়ছো সেই বইটা খুব ভালো মতো পড়ার। তারপরে যদি সেটা হয়ে যায়, এরপরে যদি তোমার কিছু মনে হয় তখন তুমি ওই যে বইয়ের বোল্ড যে লাইনগুলো আছে ওগুলা পড়তে পারো। বাট আমার মনে হয় যে ওগুলো না পড়াই বেটার, কারণ আমরা যারা চান্স পেয়েছি ওগুলো আসলে খুব বেশি মানুষ পড়েনি আমার যতদূর মনে হয়, এন্ড আমি ওগুলো পড়িনি, কারণ আমি জানি যে আমার অ্যাবিলিটি কতটুকু, আমি এত কিছু ধরে রাখতে পারবো না, এটা কখনোই সম্ভব না, ঠিক আছে? একটা কথা বলবো যে ধরো গাইডলাইনের যে ব্যাপারটা, তাসিন বললো যে কোচিং বা ভাইয়ের কাছে ভর্তি হতে পারো, ঠিক আছে, খুব ভালো কথা, তারা তোমাদেরকে গাইডলাইন দিয়ে দিবে বই দাগানোর। কিন্তু তোমাকে সেই যোগ্যতাটা অর্জন করতে হবে যে একটা চ্যাপ্টার দেখে তুমি নিজেই বুঝতে পারছো বা দাগাতে পারছো যে কোন লাইনগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, বা তুমি ধরো কোয়েশ্চেন বানিয়ে সেই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার করতে পারছো, এটা খুব বেশি দরকার। কারণ তোমাকে যদি গাইডলাইন দিয়ে থাকে, সব লাইন তোমাকে বলে দিবে না, এন্ড তারা যেগুলো বলবে সেগুলাই যে হুবহু কমন আসবে সেটাও না। সেজন্য তোমার মধ্যে সেই অ্যাবিলিটিটা আনার জন্য তোমাকে বেশি বেশি কোয়েশ্চেন সলভ করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তুমি যদি বেশি বেশি কোয়েশ্চেন সলভ না করো তুমি বুঝতে পারবা না যে কোনগুলো ইম্পর্টেন্ট। তারপর তুমি কিছু না কিছু বাদ রেখে যাবা, কারণ তোমার মনে হবে এটা তো এখানে দেখিনি, এটা তো কেউ বলেনি, হয়তো এই পোর্শনটা নেই। বাট এটা কখনোই ভাবা যাবে না, ঠিক আছে? লাস্টে যে কথাটা আমি বলবো সেটা হলো, তোমরা যারা এবার এইচএসসি মিস করলা,
তোমরা অনেক দিন গোল্লা ভরাট করে এমসিকিউ দেওয়ার অভ্যাসটা হারিয়ে ফেলেছো, তাই না? যেহেতু তোমরা এখন যে কোচিং এ বা যেখানে মডেল টেস্ট দাও না কেন সেগুলো জাস্ট অনলাইন হচ্ছে, তো তুমি জাস্ট একটা ক্লিক করলেই সেটা হয়ে যাচ্ছে। বাট তুমি যখন সশরীরে ভর্তি পরীক্ষা দিতে যাবে তখন দেখবা এমসিকিউ যে ব্যাপারটা, তুমি গোল্লা ভরাট করতে গিয়ে অনেক প্রবলেমে পড়বা। কারণ আমরা যারা এইচএসসি দিয়েছি, অনেক অ্যাডমিশনের জন্য যখন আমরা মডেল টেস্ট দিয়েছি তখন আমরা অনেক ভুল করেছি, সিকোয়েন্স ভুল হয় যে একটা দাগাতে গিয়ে অন্য একটা দাগিয়ে ফেলি। তো পরীক্ষার হলে বাই চান্স যদি এরকম কিছু হয়, তুমি বুঝতেছো তোমার অবস্থাটা কি হবে। ধরো যদি হয়েও গেল, একটা হলো 99টা বাকি আছে, এটা মনে রাখবা যে একটা গিয়েছে তো কি হয়েছে, 99টা তো আমার কাছে সুযোগ আছে, তাই না? তো আমি বলবো যে তোমরা যখন বাসায় প্রশ্ন ব্যাংকটা সলভ করছো তখন প্লিজ একটু অপশন গুলার মধ্যে গোল্লা ভরাট করে অপশন গুলা ফিল করবা, যাতে তোমাদের ওই ওই সময়ের যে ভয়টা থাকবে যে আমি অন্য একটা দাগিয়ে ফেলবো কিনা, সেইটা আর তোমাদের থাকবে না। আমি আজকে এতটুকুই বলবো। ধন্যবাদ। আচ্ছা, তো আমি হচ্ছে আরেকটু কথা কিছু অ্যাড করি। সো অলরেডি তাসিন এবং মমতা অনেক কিছুই বলে দিয়েছে আর কি। সো ওগুলোর প্রত্যেকটা কথাই খুবই মানে খুবই ঠিক কথা, অ্যাপ্রোপ্রিয়েট কথা। তো এর সাথে আমি জাস্ট হচ্ছে মেইন তোমাদের হচ্ছে এই 3টা মাসে পড়ার অ্যাপ্রোচ কি হওয়া উচিত, সো ওই ব্যাপারে আমি জাস্ট কয়েকটা জিনিস একটু হাইলাইট করবো। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল যে জিনিসটা মাথায় রাখবা সেটা হচ্ছে যে অবভিয়াসলি আমাদের অ্যাডমিশন এক্সামের যেই এনভায়রনমেন্ট বা যেই টাইপের কম্পিটিশন আমরা ফেস করি বা যেই টাইপের কোশ্চেন প্যাটার্ন আমরা ফেস করি, মার্ক ডিস্ট্রিবিউশন ফেস করি, প্রত্যেকটা জিনিসই কিন্তু হচ্ছে এইচএসসি থেকে আলাদা, রাইট? সো এইচএসসি থেকে আমাদের যদি রিলেট করে পড়তে হয়, আমাদের জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এইচএসসি 2টা বছর থেকে তোমাদেরকে শুধুমাত্র কনসেপ্টটা হেল্প করবে। হ্যাঁ, সো অলরেডি তোমরা যারা এইচএসসি সময় ভালো মতো পড়াশোনা করছো, তোমরা জানো যে তোমাদের বায়োলজিক্যাল যে মেথড গুলো আছে, যে মেকানিজম গুলো আছে, বা কেমিস্ট্রিতে যেই কনসেপ্ট গুলার কথা আছে, বা ফিজিক্সের যে থিওরি গুলো আছে, এই জিনিসগুলো তোমাদের মাথায় আছে, রাইট? এখন কথা হচ্ছে যে বইয়ের লাইন হিসাবে নেই, কিংবা হচ্ছে গিয়ে বইতে এক্স্যাক্টলি কোন কথাটা আছে সেটা নেই, বাট তুমি কনসেপ্টটা বুঝো। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এখন তুমি যখন একটা চ্যাপ্টারের এক বা বিভিন্ন মেকানিজম গুলা কনসেপ্টটা বুঝে ফেলো, এরপর হচ্ছে বেসিক্যালি তোমার কাজটা অনেকটা কমে যায়। তোমার এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে শুধুমাত্র চ্যাপ্টার গুলা পড়ে পড়ে জাস্ট হচ্ছে কি মানে এই একটা অ্যাবিলিটি লাগে আমাদের। হ্যাঁ, যে কথা মমতা কিছুটা বললো যে হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা আমাদের রেকগনাইজ করতে হবে। তো এই জিনিসটা অবভিয়াসলি শুরু থেকে আসবে না। আমাদের হচ্ছে যখন তোমরা বিভিন্ন কোচিং এর ক্লাসগুলা করবা, তো তখন দেখা যাবে প্রথম কিছুদিন ক্লাস করার পরে, প্রথম কয়েকটা ডেইলি এক্সাম এন্ড উইকলি এক্সাম দেওয়ার পর, তখন দেখবে কি যে তুমি কোশ্চেন প্যাটার্নটা ধরে ফেলেছো, যে কি টাইপের কোশ্চেন আসে। হ্যাঁ, বা কোন জায়গা থেকে কোশ্চেন গুলা করার লাইকলিহুড বেশি, টিচারদের মেন্টালিটিটা কি ধরনের, তারা হচ্ছে কোন জায়গাতে স্টুডেন্টদেরকে অ্যাটাক করতে বেশি পছন্দ করে। তো এই জিনিসগুলো যখন তুমি একবার হচ্ছে অ্যাকাস্টম টু হয়ে যাবা, তখন হচ্ছে আসলে কাজটা অনেক সহজ হয়ে যায়। এরপরে দেখো যখন চ্যাপ্টার গুলো পড়বে, তখন হচ্ছে তুমি অলরেডি জানো যে কোন জায়গাগুলো একটু ওভারলুক করা যাবে এবং কোন জায়গাগুলো খুব ভালো মতো পারতে হবে, কারণ ওই জায়গা থেকে কোশ্চেন আসে। এবং ইভেন অনেক ক্ষেত্রে এমন হয় যে একটা জায়গা তুমি পড়ছো, তুমি এটাও বলে দিতে পারছো যে এখান থেকে একটা কোশ্চেন হলে তার সাথে সারাউন্ডিং অপশন গুলা কি থাকবে, এন্ড কিভাবে হচ্ছে তোমাকে টিচাররা বোকা বানাতে পারে বা ডিসিভ করতে পারে। তো এই অ্যাবিলিটিটা যখন একবার প্রডিউস হয়ে যায়, এবং এটার সাথে তুমি যদি এইচএসসি কনসেপ্টটা হচ্ছে কম্বাইন করতে পারো, তখন কিন্তু বেসিক্যালি তুমি যে চ্যাপ্টার গুলাই পড়বা, তোমার প্রিপারেশনটা খুব বেশি সলিড হবে আর কি। ইউজুয়ালি তখন তোমাকে আর কোনো টাইপের কোশ্চেন করে আটকানো যাবে না মেইন বই থেকে করলে, রাইট? সো এটা হচ্ছে 1 নম্বর কথা, যে এই দুইটা জিনিসের কম্বিনেশন করা খুবই ইম্পর্টেন্ট, কনসেপ্ট এবং হচ্ছে কোশ্চেন প্যাটার্ন ধরে ধরে আমাদের পড়ার স্ট্র্যাটেজিটা বিল্ড আপ করতে হবে, যে কোন জায়গা থেকে আমরা কি টাইপের কোশ্চেন এক্সপেক্ট করি। সো এটা গেল একটা কথা। আরেকটা কথা, যেটা অলরেডি বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি নিয়ে কথা হয়ে গিয়েছে, তো ওইদিকে আমি আর যাবো না। সাধারণ জ্ঞান এবং ইংলিশ নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে জিকে কি করব বা ইংলিশ কি করব। ফার্স্ট কথা হচ্ছে যে আমরা জানি কি যে ইংলিশে হচ্ছে টোটাল 15 মার্কস থাকে এবং জিকে তে হচ্ছে 10 মার্কস থাকে, তো টোটাল 25 মার্কস। এখন এই 25 মার্ককে অনেকেই হচ্ছে খুব একটা গুরুত্ব দেয় না, কারণ হচ্ছে যেহেতু এখানে কোনো ডেফিনিট সিলেবাস নেই, কিংবা হচ্ছে কোশ্চেন কমন, মানে কমন পড়ার বা পড়ানোর চান্স অনেকটা কম। তো এই ক্ষেত্রে হচ্ছে দেখা যায় এটা অনেকে ভাগ্যের হাতে ছেড়ে দেয়। ব্যাপারটা আসলে একটা বড় ভুল আর কি আমার মতে। কারণ এই 25 মার্কের মধ্যে তুমি যত বেশি মার্কস গুলো ফেলতে পারবা, ওইটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে ডিটারমিন করে দিবে যে তুমি হচ্ছে মানে ভালো মেডিকেল গুলা চান্স পাচ্ছ কি পাচ্ছ না। কারণ দেখো, যেই কোশ্চেন মানে টোটাল প্রায় হচ্ছে 80,000 প্লাস মাইনাস পরীক্ষা দেয় মেডিকেল অ্যাডমিশনে, তাই না, আগের বছর গুলাতে। তো এখন কথা হচ্ছে যে এর মধ্যে
এই যে এতজন পরীক্ষা দিচ্ছে এর মধ্যে হচ্ছে ভালো স্টুডেন্ট যারা থাকে অনেকেই কিন্তু হচ্ছে গিয়ে বায়োলজি বা ফিজিক্স বা কেমিস্ট্রি মেইন বইগুলা থেকে যেই সহজ কোশ্চেন গুলা করবে ওগুলা তারা কম বেশি সবাই পারবে। এখন কথা হচ্ছে ডিফারেন্সটা কোথায় মেক হয় মূলত ভালো স্টুডেন্টদের মধ্যে। একবার তুমি যখন মানে এমন একটা পরীক্ষা দিয়ে ফেলতে পারছো যে তুমি হচ্ছে কোনো না কোনো গভর্নমেন্ট মেডিকেলে চান্স হয়ে যাবে, তো এরপরে হচ্ছে ডিফারেন্সটা শুরু হয় যে কে অ্যাকচুয়ালি কতটা বেশি এফিশিয়েন্ট, কে অ্যাকচুয়ালি কতটা বেশি অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যান্সার দিতে পারছে। এবং ওই ডিফারেন্সটা অ্যাকচুয়ালি বায়োলজি বা কেমিস্ট্রি বা ফিজিক্স এর থেকে অনেক বেশি ক্রিয়েট হয় হচ্ছে ইংলিশ এবং জিকে ডিপার্টমেন্ট দুইটাতে। হ্যাঁ, তো এক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে যে জিকে বা ইংলিশ এই দুইটাকে হচ্ছে আলাদাভাবে মানে অ্যাপ্রোচ করার দরকার নেই। মানে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে উইকে একদিন বা 2 দিন এরকম করে যদি রুটিন করে ফেলো যে আমি হচ্ছে এই দিনটা সাপোজ রবিবার হচ্ছে আমি জিকের জন্য রাখছি, এটা আসলে খুব ভুল একটা অ্যাপ্রোচ। এভাবে করে অ্যাপ্রোচ করলে কখনোই হচ্ছে জিনিসটা মনেও থাকবে না, পড়াও হবে না, আগানোও যাবে না। তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমরা যদি কোনো কোচিং এ ভর্তি হও, সো যেটা ইউজুয়ালি করে থাকে আর কি যারা মেডিকেলের প্রিপারেশন নেয়, ওই ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে কোচিং গুলোর যে ডেইলি এক্সাম থাকে ওইটাতে প্রত্যেকটা ডেইলি এক্সামই প্রতিদিনই হচ্ছে ওদের জিকে এবং ইংলিশের কিছু পোর্শন দিয়ে দেওয়া থাকে সিলেবাসে, যে এইটুকু হচ্ছে আজকের পরীক্ষার সাথে ইনক্লুডেড মেইন সাবজেক্ট গুলোর সাথে। তুমি যদি ওই জিনিসটা টার্গেট করে করে জাস্ট প্রতিদিন আধা ঘন্টা জিকেতে এবং আধা ঘন্টা হচ্ছে ইংলিশে দাও, তাহলে কিন্তু হচ্ছে দেখা যাবে যে 2 মাস পরে তোমার হচ্ছে মানে টপিক গুলো সব কাভার হয়ে গেছে, টাচ আপ হয়ে গেছে আর কি, যতগুলা টপিক থেকে কোশ্চেন আসে। তো এটা খুবই বড় একটা অ্যাডভান্টেজ। আর হচ্ছে আরেকটা যে জিনিসটা সেটা হচ্ছে যে জিনিসটা যেমন রেগুলার এবং কনসিস্টেন্ট হতে হবে, বাদ দেওয়া যাবে না। এট দ্য সেম টাইম হচ্ছে প্রচুর প্র্যাকটিস করা লাগবে, কারণ জিকে বা ইংলিশ এগুলা হচ্ছে আমাদের আলাদা করে রিভাইজ দেওয়ার বা চ্যাপ্টার চ্যাপ্টার করে পড়ার কোনো সুযোগ নেই, রাইট? তো এক্ষেত্রে যেটা হয় শুরুতে একবার পড়লে পরে দেখা যায় ওই জিনিসটার আরেকবার হচ্ছে টাচ আপ করার চান্স থাকে না। তো এক্ষেত্রে যে জিনিসটা করতে হবে, তোমার যখন একবার সাপোজ জিকে তে তো টপিক সিলেক্ট করে দেয় তাসিন যেটা বললো, হ্যাঁ, তো যখন হচ্ছে গিয়ে টপিক গুলো তোমার মোটামুটি পড়া হয়ে যাবে 1-2 মাস পরে, এরপর হচ্ছে তুমি কনস্ট্যান্টলি কোশ্চেন প্র্যাকটিস করা শুরু করবে আর কি, কোশ্চেন সলভ করবে, লাইক প্রিভিয়াস ইয়ারের বিসিএস কোশ্চেন গুলা, প্রিভিয়াস ইয়ার অন্যান্য কম্পিটিটিভ এক্সামের যে কোশ্চেন, মেডিকেল হতে পারে, ডেন্টাল হতে পারে এন্ড হোয়াট নট। সো ওই জিনিসগুলো যখন তুমি প্র্যাকটিস করতে থাকবা তখন দেখা যাবে যে একটা সার্টিন টপিক থেকে যে কোশ্চেনটা আসছে এটা তুমি পড়ার সাথে সাথে তোমার মাথায় কাজ করছে, যে এর সাথে তুমি যে জিনিসগুলো পড়েছিলে ওগুলো কি তোমার মনে আছে নাকি। মনে না থাকলে চট করে আবার পাতা উল্টায় হচ্ছে গিয়ে দেখে নাও, রিভাইজটা দিয়ে নাও। সো এভাবে করে হচ্ছে আমাদের জিকেটা পড়তে হবে। অ্যান্ড অ্যাজ ফর ইংলিশ, যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে ইংলিশে ইউজুয়ালি আমি সবসময় দেখি যে মানে দুই টাইপের মানুষ থাকে আর কি। একটা দলের কাছে ব্যাপারটা এরকম যে তারা হচ্ছে মোরালেস কোশ্চেনটা দেখে এবং কোশ্চেনের অপশন গুলা দেখে প্রেডিক্ট করতে পারে কোনটা অ্যান্সার হবে, বা গেস করতে পারে যে কোন লাইনটা ভুল এন্ড কোন লাইনটা গ্রামাটিক্যালি ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে এক দলের থাকে। আরেক দল যেটা করে তারা হচ্ছে মেইনলি গ্রামার বই থেকে বা বিভিন্ন জায়গা থেকে রুলস এন্ড রেগুলেশনস গুলা খুব ভালো মতো পড়ে রাখে আর কি। তো এটা হচ্ছে একটা ব্যাপার। এখন তুমি কোন দলের এটা হচ্ছে সম্পূর্ণ তোমার তোমার নিজের পার্সোনাল প্রেফারেন্স। কিন্তু কথা এই জায়গাতে না, কথা হচ্ছে যে দুই দলের ক্ষেত্রে অবভিয়াসলি আমার হচ্ছে ইংলিশের কোশ্চেন ব্যাংক প্রচুর প্র্যাকটিস করতে হবে। সিমিলারলি লাইক ডেন্টাল, মেডিকেল এন্ড বিসিএস এর যে কোশ্চেন গুলা থাকে প্রতিদিন যে আধা ঘন্টা করে পড়তে বললাম, তুমি হচ্ছে চ্যাপ্টার গুলা একটু দেখে বা টপিকস গুলা একটু দেখে যদি কিছু ল্যাকিংস থাকে সাথে সাথে প্রচুর বেশি করে প্র্যাকটিস করতে হবে আর কি। তো এই জিনিসটা যেটা করবে তোমাকে হচ্ছে মেডিকেলে কোশ্চেন প্যাটার্নের, ইংলিশ কোশ্চেন প্যাটার্নের সাথে যেমন হচ্ছে পরিচয় করায় দিবে, এট দ্য সেম টাইম এই জিনিসটা হচ্ছে তোমাকে প্রচুর প্র্যাকটিস করার সুযোগের মাধ্যমে তোমার যে খুঁটিনাটি ভুলগুলা হয় এই জিনিসগুলা কালেক্ট করে দিবে। লাস্টলি আমি ইংলিশে জাস্ট একটা কথা বলবো, যে যখনই প্র্যাকটিস গুলা করবে ডেইলি বেসিসে হচ্ছে তুমি যে অবজেক্টিভ গুলা ভুল করবা এই অবজেক্টিভ গুলা হচ্ছে একটা অন্য কালার দিয়ে সাপোজ রেড পেন দিয়ে সাথে সাথে হচ্ছে মার্ক করে ফেলবা। কারণ এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ একেবারে যখন মেইন পরীক্ষা চলে আসবে সাপোজ লাস্ট মাসটাতে তোমার হচ্ছে পুরা ইংলিশের এত হাজার কোশ্চেন আরেকবার প্র্যাকটিস করার সুযোগ নেই। কিন্তু হচ্ছে গিয়ে তুমি যদি একেবারে রিভাইজও না দাও তখন হচ্ছে পরীক্ষার হলে ভুল হলে এতদিন কষ্ট করার কোনো লাভ থাকে না, রাইট? তো এক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে যে যেই ভুলগুলো তুমি অলরেডি একবার করে ফেলছো, সাপোজ তুমি একদিনে 50টা অবজেক্টিভ প্র্যাকটিস করছো ইংলিশের, এর মধ্যে তুমি যদি 10টা বা 12টা অবজেক্টিভ ভুল করো এবং ওগুলো যদি তোমার মার্ক করা থাকে, পরের বার তুমি জাস্ট হচ্ছে ওই ভুলগুলাই দেখবা লাস্ট মাসে গিয়ে। কারণ ট্রাস্ট মি অন দিস, আমরা হচ্ছে যেই অপশন গুলা হচ্ছে দাগাই একবার, এখন মানে সাপোজ একটা জিনিস তুমি যদি হচ্ছে নিজের থেকে চিন্তা করে একটা অ্যান্সার দাও এবং সেটা যদি ঠিক হয়, 3 মাস পরে যখন তুমি পরীক্ষার হলে বসবা তখনও তুমি হচ্ছে যখন ওই অবজেক্টিভের কোশ্চেনটা যদি তুমি আবার পাও, তোমার brain ঠিক একই ভাবে চিন্তা করে একই অ্যান্সারটাই হচ্ছে প্রডিউস করবে, রাইট? সো হচ্ছে যে জিনিসগুলো আমরা অলরেডি ঠিক করে ফেলতেছি শিওরলি ওগুলা হচ্ছে আমাদের মেইন পরীক্ষার আগে আরেকবার দেখা খুব একটা ইম্পর্টেন্ট। আবার যেগুলো ভুল হয়েছে বা ভুল করে আসতেছে আমরা সেই জিনিসগুলো যদি হচ্ছে তোমরা পরীক্ষার আগে দেখে না যাও তখন কিন্তু দেয়ার ইজ আ হাই চান্স যে তোমরা হচ্ছে সেম ভুলটাই আবার পরীক্ষাতে করবে।
এ কারণে হচ্ছে গিয়ে যে ভুলগুলা হচ্ছে আইডেন্টিফাই করে পরীক্ষার আগে মানে লাস্ট 2-3 সপ্তাহে দেখা সেটা খুবই ইম্পর্টেন্ট আর কি। তো আই গেস এই মধ্যে দিয়ে হচ্ছে আমরা টোটাল যেই সাবজেক্ট গুলো আছে এবং এক্সট্রা যে জিকে ইংলিশ আছে প্রত্যেকটা সাবজেক্টে আমরা টাচ করেছি তিনজন। তো আই গেস হচ্ছে প্রিপারেশন নিয়ে মোরাললেস সাম আপ করলে এইটুকুই বলার আছে আর কি আমাদের। চন্দ্রিকা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা মমতার কাছে চলে যাচ্ছি। মমতা, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, কেউ যদি মেডিকেল প্রিপারেশন নিতে চায় এবং ভার্সিটি প্রিপারেশন নিতে চায়, তাহলে দুটো আসলে কিভাবে একসাথে নেওয়া সম্ভব? আচ্ছা, এটা আসলে অনেকেরই কোয়েশ্চেন থাকে এন্ড অনেকেই বলে থাকে যে মেডিকেল প্রিপারেশন নিলে নাকি ভার্সিটি বা কোথাও চান্স পায় না। এই ভয়ে অনেকে আবার মেডিকেল প্রিপারেশন না নিয়ে ইঞ্জিনিয়ারিং সাইডে চলে যায়। আমার নিজের ফ্রেন্ডদের ক্ষেত্রে আমি এরকম অনেককেই দেখেছিলাম যে সে আসলে বলেছিল শুরু থেকেই যে সে মেডিকেলে যাবে, কিন্তু তারপরে তখন তার মধ্যে ভয় ঢুকলো যে আচ্ছা আমি তো তাহলে যদি চান্স না পাই কোথাওই আসবো না, এই জন্য আমি আর ওদিকেই যাবো না। তো এক্ষেত্রে আমি বলবো যে যদি তুমি ম্যাথ করে থাকো এইচএসসি এর ক্ষেত্রে খুব ভালো মতো, ঠিক আছে, তুমি যদি প্রত্যেক দিন যখন মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ, যেহেতু মেডিকেলে ম্যাথ নেই, সাথে সাথে তুমি অল্প অল্প করে ম্যাথ গুলো যদি প্র্যাকটিস করতে থাকো, সেই ক্ষেত্রে তোমার যদি এইচএসসি প্রিপারেশন ভালো থাকে তোমার মেডিকেলের সময় ম্যাথ প্র্যাকটিস করতে খুব বেশি কষ্ট হবে না। সেক্ষেত্রে তুমি ভার্সিটির ক্ষেত্রে ম্যাথ দাগাতে পারো, ঠিক আছে। তো দেখবা যে খুব সমস্যা হবে না, কারণ তোমার বাকি তো ফিজিক্স কেমিস্ট্রি তো হয়েই যাচ্ছে। আর যখন তুমি ফিজিক্স কেমিস্ট্রি পড়বা পড়বা যখন ধরো মেডিকেলে যেহেতু ছোট ছোট কোয়েশ্চেন আসে ম্যাথের, তুমি করবা কি যেটা আমি করতাম, যে আমি পুরো চ্যাপ্টারটা পড়তাম, সাথে যে কোয়েশ্চেন গুলো আছে বইয়ের মধ্যে যে সমাধান টাইপের গুলো থাকে ওগুলাও করতাম। খুব বেশি দেরি হয় না, খুব বেশি কষ্টও হয় না, কারণ এগুলো আমরা এইচএসসি তে অলরেডি করে এসেছি। যেহেতু আমার একটা ব্যাকআপ রাখা লাগবে, কারণ গ্যারান্টি কেউই দিতে পারবে না, তাই না? সেজন্য তুমি একটা কাজ করতে পারো যে ফিজিক্স কেমিস্ট্রি এভাবে দেখতে থাকলা আর ম্যাথ হালকা হালকা করতে থাকলা। যদি তুমি ম্যাথ টোটালি বাদ দাও, ধরো তুমি ম্যাথ করো নাই, তাহলে তুমি কি করবা, তুমি সেই ক্ষেত্রে এমন ভার্সিটি গুলাতে দিবা যেগুলোতে ম্যাথ বাদ দিয়েও দেওয়া যায়। যেমন ধরো জাহাঙ্গীরনগর ডি ইউনিট, ঠিক আছে, এখানে ম্যাথ নেই, সো তুমি খুব ইজিলি মেডিকেলের যে প্রিপারেশনটা আছে ওইটাই নিয়ে জাস্ট কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করলা, যে ভার্সিটিতে তুমি দিবা সেই ভার্সিটির কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করলা, তাহলে তোমার জন্য আর কোনো কষ্ট হবে না। তুমি হলো বুঝে যাবা যে ওই ভার্সিটিতে কিরকম কোয়েশ্চেন আসে, তুমি দিয়ে দিলা। তারপর ধরো যদি তুমি ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে দিতে চাও, তাই না, তখন ধরো তুমি ম্যাথ দিলা না, তোমার ফোর্থ সাবজেক্ট ম্যাথ, তুমি ম্যাথটা বাদ দিলা, তুমি ম্যাথ বাদ দিয়ে বাংলা আর ইংলিশ দিলা। ধরো যে অনেকে ভাবে, আমি এক্ষেত্রে একটু বলবো যে ধরো ইংলিশ যাদের খুব স্ট্রং তারা ইংলিশ দিতে পারো, অরেস বাংলা দেখাতে পারো, বাংলা খুবই ইজি আসে, খুব বেশি টাফ হবে না। তারপর ধরো ডি ইউনিট, ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটে দিতে পারো, সেক্ষেত্রে তো খুবই ইজি মেডিকেল যারা পড়ে তাদের জন্য, যেহেতু জিকে ইংলিশ থাকে এন্ড বাংলা থাকে। জিকে ইংলিশ তুমি অলরেডি মেডিকেলের জন্য পড়তেছো, তুমি যদি খুব ভালো মতো পড়ো তুমি মেডিকেলের জন্য, তাহলে তোমার এক্ষেত্রে শুধুমাত্র বাংলাটা যদি হালকা পড়ো তাহলে তোমার জন্য সুযোগটা অনেক বেশি হয়ে যাবে, তাই না? তো আর ধরো যদি তুমি ম্যাথটা করে থাকো, সেক্ষেত্রে তো তুমি তোমার ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোতেও ইজিলি দিতে পারো। তো এটা খুবই ভুল ধারণা যে মেডিকেলে অ্যাডমিশন কোচিং করলে আর কি অন্য কোথাও দেওয়া যায় না। চেষ্টাটা পুরাপুরি তোমার কাছে, ঠিক আছে। তুমি কিসের কোচিং করতেছো সেইটা তোমার গোল যেটা সেটার উপর নির্ভর করে, তাই না? তোমার সবারই একটা গোল থাকে, কিন্তু সেই গোলে যে তুমি যেতেই পারবা এটার গ্যারান্টি তো কেউই দিতে পারবে না। সেজন্য ব্যাকআপ হিসাবে তোমাকে অবশ্যই বাকিগুলো রাখতে হবে। আর এটার যে মেইন প্রিপারেশন সেটা কিন্তু এইচএসসি থেকেই আসে। এই জন্য বারবার বলতেছি যে এইচএসসি এর প্রিপারেশনটা খুব জরুরি, খুবই জরুরি। তুমি যদি এইচএসসি তে ভালো করে ম্যাথ না করে আসো, তুমি যদি এই 3 মাসে মেডিকেলের সাথে আবার ম্যাথ করতে চাও, তোমার জন্য সেটা খুবই টাফ হয়ে যাবে। কিন্তু যে তখনই সবকিছু করে এসেছে তার জন্য কি খুব বেশি কষ্ট হবে? আমার তো মনে হয় না। এক্ষেত্রে আমি বলবো যে ভালো মতো প্রিপারেশন নাও, যে তুমি একটা গোল অবশ্যই সেট করবা, কিন্তু সেই গোলের জন্য যতটুকু তোমাকে ইনপুট দেওয়া লাগে ততটুকু ইনপুট দেওয়ার পাশাপাশি একটু ট্রাই করবা যে অন্য সাইড গুলো ঠিক রাখতে, যাতে তোমাকে কেউ আঙ্গুল তুলে না বলতে পারে যে তুমি মুখস্থ বিদ্যা দিয়ে শুধুমাত্র মেডিকেলে চান্স পেতে চেয়েছিলে, কিছু তো পারো না, এই জন্য হয়তো তোমার ভার্সিটিতে হয়নি বা তোমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে হয়নি, কারণ তুমি তো আসলে কিছুই পারো না। কারণ ওগুলাতে যেহেতু তোমার বুঝে করা লাগে,
তো এই জিনিসটা যাতে কেউ তোমাকে না বলতে পারে সেজন্য তুমি সবসময় ট্রাই করবে বুঝে বুঝে পড়ার, তাহলে দেখবে কোথাওই প্রবলেম হবে না। কারণ আমি নিজে মেডিকেল কোচিং করে ভার্সিটিতে চান্স পেয়েছি, যতগুলাতে আমি দিয়েছি। তো সেক্ষেত্রে আমি নিজেই নিজেকে উদাহরণ দিতে পারি, তাই না? কারণ আমি চেষ্টা করেছি দেখেই হয়েছে। গোল আমার কখনোই ছিল না কোনো ভার্সিটিতে যাব, অবশ্যই সবসময় ছিল মেডিকেলে। যদি আমি মেডিকেলে নাও আসতাম, যদি আমি চান্সও না পেতাম, যেহেতু আমার ব্যাকআপ ছিল, সেহেতু আমার খুব বেশি প্রবলেম হবে না। তো তোমাদের সবাইকে বলবো যে বুঝে বুঝে পড়ার চেষ্টা করো, এন্ড কোয়েশ্চেন ব্যাংক অবশ্যই সলভ করবা। যখন যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা তার 1 সপ্তাহ আগে ওই কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করতে থাকবা, দেখবা তোমার আইডিয়া হয়ে যাবে। তো কোয়েশ্চেন ব্যাংক এই জন্য সব ক্ষেত্রেই খুব জরুরি, যেমন মেডিকেলের ক্ষেত্রেও জরুরি, তেমন ভার্সিটি গুলার ক্ষেত্রেও জরুরি। চন্দ্রিকা। মমতা, আপনাকে ধন্যবাদ প্রশ্নটির অ্যান্সার অনেক গুছিয়ে সুন্দরভাবে দেওয়ার জন্য। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, দেয়ার ইজ নো সাবস্টিটিউট ফর স্টাডি। আমি এটা প্রত্যেক দিনই বলি, পরিশ্রম করতে হবে, কিন্তু সেটা অবশ্যই বুদ্ধিদীপ্ত উপায়ে তোমাদের করতে হবে। এবার আমি চলে যাচ্ছি তাসিনের কাছে। তাসিন, আপনি আমাদেরকে একটু বলবেন, এই অ্যাডমিশনের ক্ষেত্রে কেউ যদি কোনো টিউটরের কাছে পড়তে চায় কিংবা কোচিং এ পড়তে চায়, সেক্ষেত্রে হচ্ছে এটা কতখানি গুরুত্বপূর্ণ বা কিভাবে পড়তে পারে? ধন্যবাদ চন্দ্রিকা। মেডিকেল অ্যাডমিশনের সময় যারা সিনিয়রদের সাথে কথা বলে অথবা কোনো ধরনের অ্যাডভাইস নিতে চায়, সবাই কিন্তু কম বেশি একটা কমন অ্যাডভাইস দেয়, সেটা হচ্ছে কোন একটা কোচিং সেন্টারের আন্ডারে ক্লাস করা অথবা হচ্ছে কোন একটা প্রাইভেট টিউটরিং এর সাহায্য নেওয়া। এটার পিছনে একটা ভালোই লজিক কাজ করে যে কেন আমি কোন একটা কোচিং সেন্টার আন্ডারে থাকবো অথবা হচ্ছে কোন একটা প্রাইভেট টিউটরিং এর সাহায্য নিব। আমাদের যে বিষয়টা ল্যাকিং সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। আমরা সবাই কম বেশি মেধার অধিকারী এবং হচ্ছে আমরা সবাই কম বেশি কিন্তু এইচএসসি সময় পড়ে এসেছি, কিন্তু অনেক সময় দেখা যায় এক্সপিরিয়েন্স না থাকার কারণে আমরা আমাদের ক্যাপাবিলিটি আর পটেনশিয়ালটা ফুললি শো করতে পারি না। আমাদের যে মেডিকেলের বুক গুলা রয়েছে, আমাদের প্রিপারেশনের সময় দেখা যায় অনেক ইনফরমেশন থাকে, অনেক ইনফরমেশন গুলা দেখা যায় বারবার পড়ার পর মনে থাকে না, অথবা অনেক সময় দেখা যায় কোন জায়গা থেকে কোয়েশ্চেন হবে অথবা কোন টপিক গুলা কি স্ট্র্যাটেজি ফলো করে পড়তে হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। আর আমরা যখন নিজে নিজে এক্সপেরিমেন্ট করে পড়তে যাব, আমাদের সময়টা কিন্তু অনেক অপচয় হয়ে যায়। আর কেউ যদি একটা কোচিং সেন্টারের আন্ডারে থাকে, তাকে কোচিং সেন্টার কিন্তু একটা পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য গাইডলাইন দিতে থাকবে, আর এই গাইডলাইন বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। গাইডলাইন ফলো করতে পারলে দেখা যাবে একটা স্টুডেন্ট তার মেধার পাশাপাশি স্ট্র্যাটেজিটাও ঠিকভাবে কাজে লাগাতে শিখবে, এবং সিনিয়র যারা ক্লাস করাচ্ছেন কোচিং সেন্টারে তাদের এক্সপিরিয়েন্সটা নিজের মধ্যে ধারণ করতে পারবে এবং আলটিমেটলি মেডিকেলের অ্যাডমিশনের এক্সামটা ভালো করতে পারবে। আর কেউ যদি প্রাইভেট টিউটরিং এর সাহায্য নিতে চায়, সেক্ষেত্রে সেম অ্যাডভাইস প্রযোজ্য এবং সেম মেকানিজম কাজ করে। আর অনেকের প্রশ্ন হতে পারে যে আমি কোচিং সেন্টারের পাশাপাশি প্রাইভেট টিউটর রাখবো কিনা। এটার জন্য বলবো, কেউ যদি কোচিং সেন্টারে পড়ে এবং কোচিং সেন্টারে যে লেকচার গুলা হয়, লেকচার গুলা ভালো মতো বুঝতে পারে এবং যে ডেইলি এক্সাম, রিভিউ এক্সাম অথবা যে রিভিশন এক্সাম গুলো হয়, ওই এক্সাম গুলোতে যদি তার পারফরমেন্স ভালো থাকে, সেক্ষেত্রে তার প্রাইভেট টিউটরের কোনো প্রয়োজন হয় না। আর কেউ যদি দেখা যায় যে তার কনসেপ্ট বুঝতে সমস্যা হয়, মমতা যে মেনশন করলো বুঝে বুঝে পড়তে হবে। অনেক সময় দেখা যায় এইচএসসি তে না পড়ার কারণে অনেক কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকে না। এই কনসেপ্ট গুলা ক্লিয়ার করার জন্য যদি এক্সট্রা কেয়ারের প্রয়োজন হয়, সেক্ষেত্রে হচ্ছে প্রাইভেট টিউটর রাখা যেতে পারে। আর আরেকটা বিষয়, উইক পয়েন্ট, যেটা শাহরুখ মেনশন করলো, উইক পয়েন্ট গুলা কিন্তু অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না যে আমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে। কিন্তু আমরা যখন একটা কোচিং সেন্টারের আন্ডারে এক্সাম দিব এবং আমাদের এক্সামটা দেওয়ার পর আমাদের রেজাল্টটা দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের ভুলটা কোথায় হচ্ছে, অথবা আমাদের পারফরমেন্সটা কিন্তু আমরা রিফ্লেক্ট করতে পারবো। অ্যাজ এ রেজাল্ট কোচিং সেন্টার কিন্তু একটা ক্রুশাল রোল প্লে করে এবং তাদের অবদানটা কিন্তু কোনোভাবে অস্বীকার করা যাবে না। তো আমি রেকমেন্ড করব একটা স্টুডেন্ট যাতে কোন একটা কোচিং অথবা প্রাইভেট টিউটর আন্ডারে ক্লাস করে অথবা হচ্ছে পড়ে আর কি। আর যারা সেকেন্ড টাইমার থাকবে, আমার মনে হয় না সেকেন্ড টাইমারদের সবসময় কোনো একটা কোচিং এর আন্ডারে থাকতে হবে। যাদের ক্যাপাবিলিটি আছে এবং যাদের এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে তারা কিন্তু কোনো একটা কোচিং এর আন্ডারে ভর্তি না হয়ে নিজে বাসায় প্রস্তুতি নিতে পারবে। কিন্তু একটা বিষয় আমার এক্সটেনশন হিসেবে বলতে হয়, তারাও যাতে
কোন একটা কোচিং সেন্টার আন্ডারে ক্লাস না করলে অন্তত পরীক্ষাটুকু দেয়, পরীক্ষা দিলে কিন্তু সে ডেফিনেটলি তার পারফরমেন্সটা চেক করতে পারবে এবং তার পারফরমেন্সটা সে রিফ্লেক্ট করতে পারবে। এন্ড পরীক্ষা দিলে আরেকটা বিষয় হয়, পরীক্ষা ভীতিটা কিন্তু দূর হয়ে যায়। পরীক্ষা ভীতির কারণে কিন্তু দেখা যায় অনেক প্রিপারেশন ভালো থাকার পরও অনেক স্টুডেন্টের এক্সামটা খারাপ হয়ে যায় এবং তারা বুঝতে পারে না আসলে কিভাবে কনফিডেন্সটা বুস্ট আপ করতে হয়। এন্ড যখন তুমি একটা কোচিং সেন্টারে থাকবা তখন কিন্তু তুমি শুধু একা নও, তোমার সাথে কিন্তু হাজার হাজার স্টুডেন্ট কম্পিট করবে। তো তুমি যদি এখন থেকে কম্পিটিশনের মনোভাবটা নিজের মধ্যে বিল্ড আপ করতে পারো, দেখা যাবে তুমি অনেক বেশি মোটিভেটেড ফিল করবা এবং তোমার মেইন এক্সামের সময় সেই কনফিডেন্সটা বুস্টেড আপ হয়ে থাকবে। কেননা তুমি আগের যে এক্সাম গুলো ছিল, যে কোচিং এর রেজাল্ট গুলো ছিল, সেগুলোতে তুমি ভালো করতে পেরেছো। আর কোচিং এর আন্ডারে ভর্তি হয়ে তোমার যে কাজটা অবশ্যই করতে হবে, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে উপস্থিত থাকতে হবে। আর মেন্টরিং এর যে বিষয়টা আমি ফার্স্টে বলেছিলাম, মেন্টরিংটা কিন্তু সেলফ এক্সপেরিমেন্ট থেকে কখনোই আসবে না, অথবা সেলফ এক্সপেরিমেন্ট সেলফ স্টাডি করতে করতে অনেক বিষয় মিস হয়ে যাবে এবং আমাদের সময়টা আবার বলছি যে অপচয় হতে পারে। আর কোচিং এ গেলে এই প্রবলেমটা হয় না এবং তাদের মেন্টরশিপ ভাইয়া আপু যারাই ক্লাস করাক তাদের সাথে প্রবলেমটা শেয়ার করলে তুমি কিন্তু তোমার পারফরমেন্সটা আরো ডেভেলপ করতে পারবা। তো এই কারণে আমার মনে হয় কেউ যদি কোচিং সেন্টার অথবা প্রাইভেট টিউটরের কাছে পড়ে তাহলে তার জন্য বেনিফিশিয়াল হবে। এন্ড আমি এটা বলছি না যে সে কোনো একটা কোচিং সেন্টার অথবা প্রাইভেট টিউটরের আন্ডারে যদি না থাকে সে চান্স পাবে না, বাট ডেফিনেটলি কোচিং সেন্টার এবং প্রাইভেট টিউটররা পারফরমেন্সটা এবং মেডিকেলে চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক বাড়িয়ে দেয়। চন্দ্রিকা। আপনাকে ধন্যবাদ তাসিন। এবার আমরা আপনাদেরকে অনুরোধ করব, যারা এতক্ষণ লাইভ সেশনটি জুড়ে পুরো ছিল, তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আচ্ছা, ধন্যবাদ। সো হচ্ছে একদম একদম লাস্টে যদি বলতে চাই কিছু, যে হচ্ছে মানে একেবারে লাস্ট টিপস বা লাস্ট অ্যাডভাইস যাই হোক, সেটা হচ্ছে যে এই যে অ্যাডমিশনের 3টা মাস, এই 3টা মাস হচ্ছে গিয়ে লাইফের মানে টিল নাও তোমাদের প্রত্যেকের জন্য সবচেয়ে বেশি ক্রুশাল সময়। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই সময়টায় যে জিনিসটা খেয়াল রাখবা সেটা হচ্ছে যে তোমাদের প্রত্যেকের কম্পিটিশন শুধুমাত্র তোমাদের নিজেদের সাথে, ঠিক আছে? আর কারোর সাথে না। তোমার অন্য আরেকটা মেডিকেলের প্রিপারেশন না, ফ্রেন্ডের সাথে না, তোমার ব্যাচমেটের সাথে না, কোচিং সেন্টারের কিংবা হচ্ছে পাশের বাসার কোনো কাজিনের সাথে না, বা কারোর সাথেই না, ঠিক আছে? এখন এই জিনিসটা কারণ কি? কারণ হচ্ছে যে দেখো এই সময় হচ্ছে গিয়ে এই যে ডেইলি এক্সাম, উইকলি এক্সাম গুলা যেগুলা হচ্ছে তোমরা দিবা, এখন এক্ষেত্রে দেখা যায় যে সাপোজ কোনো একটা কোচিং এ হচ্ছে প্রায় 30,000-এর মতো এক্সাম দেয়, রাইট? সাপোজ ডেইলি এক্সাম প্র্যাকটিস এক্সাম গুলা দিচ্ছে, সো ওইখানে হচ্ছে সাপোজ এখন ধরো তোমার র্যাঙ্ক আসলো হয়তো 2,000 বা 3,000 বা 5,000 বা কিছু একটা। এখন হচ্ছে কি মানে এই সময় দেখা যায় প্রত্যেকটা অ্যাডমিশন এক্সাম আইনি একটা খুবই ডিপ্রেসিং একটা ম্যাথ করে, ঠিক আছে? ছোটবেলার ঐকিক নিয়মের মতো, যে 30,000 আমার র্যাঙ্ক আসছে 5,000, সুতরাং হচ্ছে একজনের র্যাঙ্ক আসবে এত, সুতরাং হচ্ছে মেডিকেলের 80,000 আমার র্যাঙ্ক আসবে এত। তো তখন যে রেজাল্টটা আসবে অবভিয়াসলি অতগুলা সিট বাংলাদেশের মেডিকেলে নাই আর কি। সো জিনিসটা খুবই ডিপ্রেসিং। এন্ড এভাবে করে যদি হিসাব করা শুরু করো মানুষের সাথে কম্পিটিশন করে, তাহলে হচ্ছে নিজের কোনো লাভ তো হবেই না, বরং অনেক বেশি ক্ষতি হবে। সো এই কাজটা করা যাবে না। তাহলে হচ্ছে নিজেকে কিভাবে প্রস্তুত করবা? তো এক্ষেত্রে যে জিনিসটা খুবই অ্যাবসলিউটলি নেসেসারি সেটা হচ্ছে যে প্রত্যেকটা সময় মানে নিজের সাথে কম্পিটিশন করতে হবে। সাপোজ তুমি হচ্ছে আজকে যেই ডেইলি এক্সামটা দিলা, সেটাতে তুমি যদি হচ্ছে 70% মার্কস পাও, তুমি পরেরটাতে তুমি হচ্ছে গিয়ে টার্গেট রাখবা যে পরেরটা যাতে তুমি 75% মার্কস পাও। বা এরপরে যদি তুমি এই সাবজেক্ট গুলো, এই চ্যাপ্টার গুলোর উপরে আবার এক্সাম দাও, ইউ হ্যাভ টু মেক শিওর যে তুমি পরের বা সেকেন্ড বারে যাতে হচ্ছে 80% উপর মার্ক এনশিওর করতে পারো। সো লাইক কম্পিটিশনের ড্রাইভটা হবে শুধুমাত্র নিজের সাথে, ঠিক আছে? এভাবে করলেই হচ্ছে আমরা আসলে যত টাইম যাবে, যত টাইম পাস হবে, আমরা হচ্ছে এই 3 মাসের কোর্সে নিজেদেরকে হচ্ছে আগের একেবারে 3 মাসের শুরুতে যেই তুমি ছিলা তার থেকে দেখবো অনেক বেশি ইমপ্রুভড এন্ড ইভলভড একটা মানুষ পাচ্ছ আর কি। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আর লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে যে এই সময় আসলে মানে একেবারে হঠাৎ করে অ্যাডমিশনের এই প্রিপারেশনের যে টাইমটা, এই প্রিপারেটরি টাইমে হচ্ছে কি বিগার পিকচার দেখার দরকার নেই, বা ওইটা চেষ্টাও করা যাবে না। কারণ হচ্ছে সাপোজ তুমি যদি এখন চিন্তা করতে বসো যে এই যে এখন হচ্ছে আমি পড়তেছি, সারাদিন পড়ি, ভালো লাগে না কিছু, অন্যান্যরা হচ্ছে দেখা যাচ্ছে যারা ইন্টার ফার্স্ট ইয়ার আছে বা যারা ভার্সিটিতে আছে তোমার চেনা জানা মানুষ, ওরা হচ্ছে কত চিল করে। অবভিয়াসলি আমরা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ার জিনিসগুলো দেখতে পারি সবাই, রাইট? তো তোমার হচ্ছে এমনিতেই পড়তে কষ্ট হচ্ছে, এখন যদি তুমি চিন্তা করতে বসো যে আর 1 মাস বা আরো 1.5 মাস পড়তে হবে, তারপরে পরীক্ষা,
পরীক্ষার পর আবার রেজাল্ট দিবে, রেজাল্ট কি হবে জানি না, তারপর দেখা যায়। তখন এরকম যদি তুমি একটা বার চিন্তার দরজা খুলে দাও, তখন দেখবা আমাদের থট প্রসেসটা হচ্ছে গিয়ে অনেক বেশি ব্রাঞ্চিং শুরু করে দেয়। হ্যাঁ, তো এরপর হচ্ছে তোমার চিন্তা ভাবনা যাবে যে আমার রেজাল্ট কেমন হবে, তারপর হচ্ছে কি এতদিন পর আমি বন্ধ পাবো, রেজাল্ট যদি ভালো হয় তাহলে হচ্ছে আমি বন্ধ কিভাবে কাটানো যায়, আবার রেজাল্ট যদি খারাপ হয় তখন হচ্ছে আমার জীবনে কি নেমে আসবে, মানুষকে মুখ দেখাবো কিভাবে, অনেক টাইপের চিন্তা আমাদের এই সময় মাথাতে হচ্ছে এসে ভর করবে। তো এই কাজটা করা যাবে না, কারণ এই চিন্তাগুলো আগে করে তো কোনো লাভ হচ্ছে না আমাদের, বরং টাইম ওয়েস্ট হচ্ছে আর মেন্টাল স্ট্যাবিলিটিটা আমরা হারাচ্ছি, রাইট? তো এটা করা যাবে না। রাদার বিগার পিকচারে না তাকায় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা দিনের দিকে তাকাতে হবে, অর্থাৎ লাইক ওয়ান থিং এট আ টাইম, ডে টু ডে আমাদের অ্যাপ্রোচটা হতে হবে। সাপোজ সাপোজ আজকে হচ্ছে উঠলা, এবং আজকে সাপোজ হচ্ছে গিয়ে অক্টোবরের 30 তারিখ বা 31 তারিখে উঠে তোমার 31 তারিখের কি রুটিন, এই দিনে তোমার কি কি পড়ার টার্গেট, এই জিনিসটা তোমার কনসার্ন হওয়া উচিত। তারপরে যখন এই দিন শেষ, এই দিনের দিকে আর তাকানো যাবে না, তারপর আবার পরের দিন, ঠিক আছে? তো পরের দিন যখন শেষ হবে, দেন আবার পরের দিন, আবার পরের দিন, এরকম করে করে হচ্ছে যখন মাইক্রো ম্যানেজমেন্টটা করতে পারবা, পুরো একটা মাস 2টা মাস করে 3 মাসে 90টা দিন যখন ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারবা, তখনই দেখা যাবে যে এটার একটা কালেকটিভ খুবই ভালো একটা রেজাল্ট হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি চায় আর কি। সো এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এবং তোমাদের সবার জন্য বেস্ট অফ লাক। আই হোপ হচ্ছে গিয়ে সবাই হচ্ছে তার পরিশ্রমের ডিজার্ভিং রেজাল্টটাই পাবা। সো বেস্ট অফ লাক, ডিজার্ভিং রেজাল্টটাই পাবা। সো বেস্ট অফ লাক। মেডিকেল সায়েন্সের একটা প্রতিষ্ঠিত বিষয় হচ্ছে প্লাসিবো ইফেক্ট। প্লাসিবো ইফেক্টটা কি সেটা একটু আমরা সংক্ষেপে জেনে নিই। যখনই আমরা কোনো কিছু মনে প্রাণে বিশ্বাস করি যে বিষয়টা সম্পন্ন হবে অথবা আমরা কোনো একটা কাজে সফল হব, দেখা যাবে আমাদের বডি এবং মাইন্ড সাইমultaneously কাজটা করতে অনেক বেশি সহায়তা করে। তো যেসব স্টুডেন্ট এখনো নেগেটিভ চিন্তায় আছো অথবা অনেক বেশি স্ট্রেস নিচ্ছ, তাদের উদ্দেশ্যে বলবো তারা যাতে সবসময় পজিটিভিটিটা নিজেদের মধ্যে ধারণ করতে পারো। পজিটিভিটি যদি তুমি ধারণ করতে পারো, দেখা যাবে তোমার অনেক জায়গায় যে উইক পয়েন্ট গুলা ছিল, সেই উইক পয়েন্ট গুলা তুমি ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারবে। আর তোমার যদি আজকে একটা ডেইলি এক্সাম থাকে, সেই ডেইলি এক্সামে তুমি যদি 100-এর মধ্যে 60 পাও, তুমি চেষ্টা করো নেক্সট এক্সামে যাতে তুমি 100-এর মধ্যে 61 অথবা 62 এভাবে গ্রাজুয়ালি ইমপ্রুভ করতে পারো। অনেক ফ্রেন্ড দেখা যাবে তোমার 100-এর মধ্যে 90-95 পাচ্ছে, তাদের সাথে তুমি ডাইরেক্টলি কম্পেয়ার করতে যাবে না। এতে কিন্তু দেখা যাবে তোমার একটা ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন ক্রিয়েট হবে। তো আমি কখনোই রেকমেন্ড করবো না তুমি এভাবে ফিয়ার্স কোনো কম্পিটিশনে ইনভলভ হও। জাস্ট তুমি তোমার যে পারফরমেন্সটা আছে সেটাকে গ্রাজুয়ালি ইনক্রিজ করার চেষ্টা করবে। আর এখন যেহেতু কোভিড সিচুয়েশন চলছে, অনেকে অনলাইনে ক্লাস করছে কোচিং এ, অনেকের দেখা যাচ্ছে অনলাইনে এক্সামটাও হচ্ছে। ভালো, এই জিনিসটা ভালো যে সে এক্সাম দিচ্ছে অথবা তোমরা এক্সাম গুলো অ্যাটেন্ড করছো, ক্লাস করছো, কিন্তু এখানে একটা জিনিস মিসিং হয়ে যায়, সেটা হচ্ছে তোমার অফলাইনে পরীক্ষা দেওয়ার অপরচুনিটিটা। তো এটার জন্য তুমি কি করতে পারো, এটার জন্য তুমি একটা প্র্যাকটিস বুক নিতে পারো মেডিকেল অ্যাডমিশনের জন্য। সে প্র্যাকটিস বুকের মধ্যে তুমি জাস্ট গোল্লা ভরাট করতে পারো, যেটা মমতা মেনশন করলো। তুমি যদি গোল্লা ভরাট করতে থাকো প্রত্যেক দিন, ইভেন প্র্যাকটিসের সময়, দেখা যাবে তোমার মেইন এক্সামের সময় আর কোনো কিছু নতুন বলে মনে হবে না, কারণ তোমার ব্রেন তো অলরেডি বুঝে নিয়েছে যে এই জিনিসটার সাথে আমি অভ্যস্ত, এবং তোমাকে কিন্তু সে সময় সাপোর্ট দিবে। আরেকটা বিষয়, অনেকের মনে প্রশ্ন থেকে যায় যে আমি আজকে ডেইলি যে পড়াটা পড়ছি অথবা যে লেকচারটা পড়ছি সেটা আমার মনে থাকছে, কিন্তু এক সপ্তাহ পরে অথবা এক মাস পরে বিষয়টা আমার মনে থাকবে কিনা। তো এটার আনসারটা কিন্তু খুবই স্ট্রেট ফরওয়ার্ড। তুমি যদি ডেইলি এক্সামের পড়াগুলা ঠিকমতো কমপ্লিট করতে পারো, অর্থাৎ তুমি তোমার কাজগুলোকে যদি মাইক্রো জব অথবা মাইক্রো ওয়ার্ক হিসেবে ডিভাইড করতে পারো, দেখা যাবে তোমার কাজটা অনেক ভালো মতো সম্পন্ন হবে। এবং তোমার পুরো সিলেবাস শেষ হওয়ার পর তুমি যখন একবার রিভাইজ করবা, পুরো কনসেপ্ট এবং সব ডেটা কিন্তু তোমার মনে থাকবে, কারণ তোমার ব্রেনের মধ্যে অলরেডি বিষয়গুলো সেট হয়ে গিয়েছে। এবং ট্রাস্ট মি, এক্সামের 7 দিন আগে অথবা 15 দিন আগে তুমি যখন পড়তে বসবা, ইভেন তুমি যদি একবার রিডিংও দাও, দেখা যাবে তোমার ম্যাক্সিমাম ইনফরমেশন মনে পড়ছে, অনেকটা যেন তোমার ফ্ল্যাশব্যাক হচ্ছে তুমি যা পড়ে এসেছো। সো ডেফিনেটলি তোমার পড়াটা মনে থাকবে কিনা সেটা নিয়ে তোমার অত বেশি স্ট্রেস হওয়ার দরকার নেই। আর এবার একটা নিউমেরিক্যাল ইনফরমেশন
অ্যাডমিশনের বিষয়টা বলি, অনেকে বলে যে ভাইয়া এখানে তো বইয়ের মধ্যে অনেক সংখ্যাবাচক তথ্য রয়েছে, এই তথ্যগুলো কিন্তু আমি বারবার পড়ি কিন্তু মনে থাকে না। তো এই ক্ষেত্রে ছোট্ট একটা টিপস অথবা প্রো টিপ বলতে পারো, যে এই সংখ্যাবাচক তথ্যগুলো রয়েছে, সংখ্যাবাচক তথ্যগুলা তুমি জাস্ট একটা ফ্ল্যাশ কার্ড অথবা তুমি একটা A4 সাইজের পেপারের মধ্যে লেখার পর তুমি জাস্ট দেওয়ালে লাগিয়ে দিতে পারো, এবং যদি তুমি প্রত্যেকদিন একবার ইনফরমেশন গুলা রিভাইজ করো অথবা একবার যদি তোমার চোখে পড়ে, দেখা যাবে তোমার ব্রেন কন্টিনিউয়াসলি ইনফরমেশন গুলা স্ক্যান করতে করতে তোমার ব্রেনের মধ্যে সেট করে ফেলবে। তো তোমার সংখ্যাবাচক তথ্যগুলা তুমি সবসময় চেষ্টা করবা একসাথে যাতে তুমি রিভাইজ করো অথবা একসাথে যাতে একবার তোমার পড়া হয়ে যায়। এতে করে তোমার আর সংখ্যাবাচক তথ্য ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আরেকটা বিষয় হচ্ছে ম্যাথ করা। ম্যাথ বলতে ফিজিক্স এবং কেমিস্ট্রি ম্যাথকে বোঝাচ্ছি। ফিজিক্সের যে ম্যাথ গুলা আসবে সাধারণত সেই ম্যাথ গুলা 2 থেকে 3 লাইনে করা যাবে, অনেকটা বেসিক টাইপের ম্যাথই বলা যায়। কেমিস্ট্রি ক্ষেত্রে সেম অ্যাডভাইস প্রযোজ্য। কেমিস্ট্রি ক্ষেত্রে যে ম্যাথ গুলা হবে, ওই ম্যাথ গুলা তুমি অনেক সময় শর্টকাটের সাহায্য করতে পারবে। তো আই উইল হাইলি রেকমেন্ড দ্যাট তুমি যদি পারো সেক্ষেত্রে কিছু শর্টকাটের সাহায্য নিতে পারো। আর যদি দেখা যায় তোমার শর্টকাটটা মনে থাকছে না, সেক্ষেত্রে শর্টকাট ইউজ করার প্রয়োজন নেই। তুমি তোমার যে জেনারিক ওয়ে রয়েছে সেই জেনারিক ওয়েতেই তুমি ম্যাথটা অ্যাপ্রোচ করবা। বাট ম্যাথ কখনো এক্সামের শুরুতে অ্যাপ্রোচ করতে যাবা না, কারণ একটা ম্যাথ করতে দেখা যায় অনেক সময় 1 মিনিটের চেয়ে বেশি সময় চলে যায়, এন্ড ইট উইল ক্রিয়েট আ লট অফ স্ট্রেস ইন ইউর ব্রেন। তো সবসময় চেষ্টা করবা নিউমেরিক্যাল যে পোর্শন গুলো রয়েছে অথবা যেই অংশগুলো সলভ করতে তোমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ইউজ করতে হয়, ওই জিনিসগুলা তুমি সবার শেষে করবা। আর প্রত্যেক মেডিকেল অ্যাডমিশনের সময় কিন্তু কোয়েশ্চেনের সেট থাকে। এমন দেখা যায় যে তোমার যে কোয়েশ্চেনের সেটটা রয়েছে ওই সেটের মধ্যে প্রথম 2 থেকে 3টা কোয়েশ্চেন তুমি পারলা না, এটাই নিয়ে কিন্তু তুমি কোনোভাবে চিন্তিত হবা না। কারণ তুমি 1 নাম্বার 2 নাম্বার কোয়েশ্চেন না পারলেও তুমি যদি 3 থেকে 4 নাম্বার কোয়েশ্চেন গুলো পড়ো, দেখা যাবে তুমি ম্যাক্সিমাম কোয়েশ্চেন আনসার করতে পারবা। কিন্তু অনেক স্টুডেন্ট বিসমিল্লাহ গলত এই কনসেপ্টটাতে বিলিভ করে হচ্ছে স্ট্রেসড আউট হয়ে যায়। আর এক্সাম হলে যদি তোমার ব্রেনের কুল তুমি রাখতে না পারো, তোমার এক্সাম কিন্তু কোনোভাবেই ভালো হবে না। তো ইউ হ্যাভ টু ডেফিনেটলি চেক দিস ইন মাইন্ড। আর এক্সামের আগের রাতের এক্সপিরিয়েন্স যদি আমি একটু শেয়ার করতে যাই, এক্সামের আগের রাতে কিন্তু আসলে তেমন নতুন করে কিছু পড়ার নেই। তুমি যদি টোটালি ভালো মতো প্রিপারেশন নাও, 3 মাসে 2.5 মাস যে পরিমাণ সময় পাও না কেন, তুমি দেখা যাবে এক্সামের আগে অথবা এক্সামের 2-3 দিন আগে অত বেশি না পড়েও জাস্ট একটু রিভিশনের সাহায্য নিয়ে তোমার ইনফরমেশন গুলা রিটেইন করতে পারবে। তো আমি 3 মাস ধরে যা পড়েছিলাম অথবা আমার যে উইক পয়েন্ট গুলা ছিল অথবা শাহরুখ যে উইক পয়েন্ট গুলা পয়েন্ট আউট করে তো বলেছিল, ওই ধরনের কিছু পয়েন্ট আউট করা আমার প্রবলেম ছিল। ওই প্রবলেম গুলো আমি জাস্ট একবার ইমপ্রুভ করেছি যাতে করে আমার একটু কনফিডেন্স বিল্ড আপ হয়। তো আর আমার কিন্তু যে নিউমেরিক্যাল ইনফরমেশন, ওই ইনফরমেশন গুলো একটা কাগজের মধ্যে লেখা ছিল এবং হচ্ছে আমি ইজিলি বিষয়টা রিভাইজ করতে পেরেছিলাম। তো আলটিমেটলি তোমার এক্সামের আগের প্রিপারেশন নিয়ে কিন্তু তোমার অত চিন্তিত হওয়া লাগবে না। তো সবশেষে আমি বলবো কখনোই এক্সাম হলে স্ট্রেসড আউট হবে না। আর একটা বিষয় কিন্তু সবসময় খেয়াল রাখবে, প্রার্থনার বিষয়টা। তুমি যদি রেগুলারলি প্রার্থনা করো, যে যে ধর্মের আছো না কেন, দেখা যাবে তোমার ব্রেনটা অনেক ফ্রেশ থাকবে এবং তুমি যে কোনো কাজে ভালো মতো মনোযোগ দিতে পারবে। আর এই সময়টা কিন্তু মানুষ যারা প্রিপারেশন নিচ্ছ তাদের অনেকে দেখা যায় অনলাইনের মধ্যে সময় প্রচুর নষ্ট করছো। তো অনলাইন ফেসবুক ইউজ অথবা ইউটিউব অথবা যে কোনো ধরনের সোশ্যাল নেটওয়ার্ক ইউজ করার ক্ষেত্রে তোমার কিন্তু একটু লিমিটেশন রাখতে হবে যাতে করে তোমার সময়টা ওয়েস্ট না হয়ে যায়। ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট এই 3 অথবা 4 মাস যে সামনে রয়েছে, এই 3 থেকে 4 মাস সময়টা হচ্ছে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই 3 থেকে 4 মাস কিন্তু নির্ধারণ করে দিবে যে তোমার ভবিষ্যৎ গন্তব্যটা কি হচ্ছে। তো তোমার সবসময় ভিজুয়ালাইজ করতে হবে যে তুমি পারবে এবং তোমার দ্বারা দেশের সবচেয়ে ভালো মেডিকেল গুলাতেই চান্স হবে। তো পরিশেষে এই বিষয়গুলো তুমি খেয়াল রাখবে এবং সবাইকে বেস্ট অফ লাক। চন্দ্রিকা। তাহসিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা যারা গেস্ট ছিলেন আমাদের সাথে আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। তোমরা বুঝতেই পারছো কিভাবে প্রিপারেশনটা নিতে হবে। এখন যদি তোমরা সময় নষ্ট করো তাহলে পরবর্তীতে সময় তোমাদের নষ্ট করবে। তোমাদের জন্য সবার জন্য শুভকামনা রইল। বিদ্যাবাইজকে ধন্যবাদ খুব সময় উপযোগী একটি লাইভ সেশনের আয়োজন করার জন্য। দেখা হবে অন্য কোনো লাইভ সেশনে। সবাই ভালো থাকবেন।